যে সব টিচারকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। ইনি ভালো পড়ান, উনি খারাপ পড়ান, এইসব নয়। টিচারের মধ্যে কোনো ক্লাসিফিকেশান রাখা যাবে না, যে না আমাদের সবসময় একমুখী হলে হবে না। আমাদের যখন যেটা প্রবলেম হবে সেটার থেকে সরে গিয়ে অন্যদিকে আমাদের দেখতে হবে। আমি বলি তোরা সবাই ব্যাংকমুখী হও, ব্যাংকের চাকরির জন্য তোরা ট্রায়াল নে, ব্যাংকের চাকরির জন্য তোরা ট্রেনিং নে, তোরা অনায়াসই পাবে। আমার অনেক ছাত্রছাত্রীদের মধ্যে তারা ব্যাংকিং চাকরিতে জয়েন করেছে এবং পরে আমার সঙ্গে দেখা করে গেছে বা স্কুলের স্যার ম্যাডামদের সঙ্গে দেখা করে গেছে। ক্লাস হয় তখন আমি ওদেরকে বলি যে তোরা শোন, তোদের যেটা ভালো দিক, যেটা মোবাইল গুগল থেকে যেগুলো নেয়ার মতো জানার মতো বিষয়গুলো তোরা জান, কিন্তু বাকিটা তোরা বইমুখী হ, তোরা পড়াশুনো কর। পড়াশুনোর মধ্য দিয়ে যেটা আসবে মোবাইলের মধ্য থেকে সেটা আসবে না। মোবাইল কিন্তু আমাদের ক্ষতি করে অনেক অনেক পজিটিভ দিকের জিনিস নিয়েও যখন মোবাইল আমরা ঘাঁটাঘাঁটি করব, সেখানেও কিন্তু মোবাইল আমাদের ব্রেনে ক্ষতি করে। নমস্কার, স্বাগতম। আমি অভিজ্ঞান দত্ত অফিসিয়ালস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটি নতুন এপিসোড নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আমাদের এই নতুন উপস্থাপনার নাম আপনারা জানেন, যারা দেখছেন, যারা রেগুলার এটাকে ফলো করেন, সাধারণের অসাধারণ গল্প। সাধারণের অসাধারণ গল্প কেন, এটা তো আমি বারবার বলি, আবারও বলি, কারণ যে মানুষগুলো আমাদের সেটে আসেন তারা কেউ সোকল সেলিব্রিটি নন, কিন্তু তাদের জার্নির গল্প প্রচুর মানুষকে ইন্সপায়ার করেছে, অনুপ্রেরণা দিয়েছে। তো একটা কথা বলি, ছোটোবেলায় একটা জিনিস আমাদের সবার সঙ্গে ঘটেছে, আপনারাও জানেন। বাবা এখন পড়তে ইচ্ছে করছে না, একটু পরে পড়ি, একটু পরীক্ষা তো দেরি আছে, বাবা এই সাবজেক্টটা আমার পড়তে ভালো লাগে না। যে কোনো আছিলায় আমরা একটু পড়াশুনোটাকে একটু কাটিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু আজকে যে মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, তিনি একটা কৃষক পরিবার থেকে বিলং করেন এবং ওনার বাড়িতে পড়াশোনার পরিবেশ প্রথম দিকে সেইভাবে ছিল না এবং বাবা অসুস্থতার কারণে ওনাকে মাঠে গিয়ে ছোটোবেলা থেকে কাজ করতে হয়েছে। তবুও উনি পড়তে চেয়েছেন, বারবার বইয়ের কাছে ছুটে গেছেন। ওনার এই যে পড়া, ওনার এই যে পড়ার প্রতি ভালোবাসা থেমে থাকেনি ছোটোবেলায়। উনি তিনটে সাবজেক্টে মাস্টার্স করেছেন এবং উনি একজন খুবই নামকরা একজন শিক্ষক, লেকচারার, এবং ওনার যে কাজ সেইগুলো আজকে জানব। এরমই একজন অতিথি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, মিস্টার অরুণ কুমার সর্দার। নমস্কার। নমস্কার অরুণবাবু। আচ্ছা, তো অরুণবাবু, আপনাকে প্রথমেই স্বাগত জানাই আমাদের শোতে আসার জন্য। আচ্ছা আচ্ছা। তো আপনি এরম অনুষ্ঠানে বোধহয় প্রথমবার? হ্যাঁ হ্যাঁ, প্রথমবার। হ্যাঁ, তো আগে বলুন আপনার কেমন লাগছে এখানে এসে? এসে খুব দারুণ ভালো লাগছে। আচ্ছা। তো প্রথমত ময়ূক যখন আমাকে বললো, আচ্ছা, তো আমি ভাবতে পারিনি এত এত সুন্দর একটা জায়গায়। না, পরিবেশটা তো আমাদের তৈরি করতে হবে। খুবই ভালো, যে জায়গায় এসে গল্প করার মতো, মনের কথা বলার মতো বলে আমার মনে হচ্ছে আর কি। হ্যাঁ। তো ছোটোবেলার কিছু কথা জিজ্ঞেস করি, ছোটোবেলা আপনার পড়াশোনার কথাতে আসবো। তার আগে যে জিনিসটা আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি বাড়িতে প্রথম পড়াশুনো করেছেন, কিন্তু আপনার বাবা মার পড়াশুনো বা তাদের থেকে কি ধরনের ইন্সপিরেশন আপনি পেয়েছেন? কোথাও না কোথাও বাড়ি থেকে ইন্সপিরেশন আসে, তো সেইটা একটু জানি। হ্যাঁ, আমার বাবার পড়াশুনো খুব বেশি ছিল না, ক্লাস 4 ক্লাস পর্যন্তই পড়াশুনো ছিল, কিন্তু ধর্মীয় গ্রন্থ উনি খুব মনোযোগ সহকারেই পড়তেন এবং আমাদেরকে শোনাতেন। যা দেখতাম যে ক্লাস 4 পর্যন্ত পাশ করেও এত সুন্দর সাবলীলভাবে রামায়ণ মহাভারত আমাদের সন্ধ্যাবেলায় পড়ে শোনাতেন। এখানে একটা কথা বলি, এই ধর্মীয় গ্রন্থের থেকে বড় শিক্ষা কিন্তু আমাদের নেই। হ্যাঁ, আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে যে শিক্ষাটা আজ থেকে বহু বছর আগে, আপনি তো শিক্ষক, আপনি তো জানবেন যে এই ধর্মীয় গ্রন্থের শিক্ষা কিন্তু অনেক। হ্যাঁ, ওটাই তো আমাদের শিক্ষার আদি। হ্যাঁ, আদি সেটাই কি আপনাকে কোথাও ইন্সপায়ার করেছে? হ্যাঁ, অনেকটাই করেছে আর কি। আচ্ছা, তাহলে আপনার বাবার কথা একটু শুনি। বাবার কথা, বাবা কিন্তু যাই হোক বাবার ইচ্ছা ছিল যে আমি পড়াশুনো করি, কিন্তু বাবার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে আমি যদি বাবার পাশে
মানে একটু সহযোগিতা না করি তাহলে ফ্যামিলি মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা। মানে আমার আগে 2 বছর বা 3 বছরের বড় আমার দাদা ছিলেন আর কি। দাদা মানে তো কি বাবার ধরনের হাতে কাজ আপনি করতেন মাঠের বাবা? মাঠের কাজ। বাবা মানে যখন মানে গাছে থেকে পড়ে গেছিলেন, মানে ঘরের সামনে একটা দেবদারু গাছ ছিল, সেই গাছের ডাল কাটতে কাটতে উনি মানে কোনোভাবে ডাল ফসকে নিচে পড়ে গেলেন। আচ্ছা। তো ওই পড়ে যাওয়ার পর মানে ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এবং সেইটা এটা ভেঙে কোন যাওয়া বয়স তখন? আপনার বয়সটা কত? তখন আমার বয়স 5-6 বছর 7 বছর এরকম হবে। আরে বাপরে। হুম। আর আমার দাদা তার থেকে হয়তো আরও মানে 2 বছর কি 3 বছরের বড় হবে। তো যাই হোক এরকম অবস্থা। তো তখন তো মানে আমি 5-6 বছর বয়স বা এরকম বয়সে তো আমার পড়াশুনো করার মতো সবে মানে একটা সময় আর কি, কিন্তু সেভাবে বইপত্র নিয়ে পড়ার সুযোগ হতো না। কিন্তু হ্যাঁ, মাঝপথে কিন্তু আমার দাদু কিন্তু আমাকে অনেক নাতি দাদুর নাতি আমরা দাদু নাতির একটা অন্যরকম হ্যাঁ, সম্পর্ক। না ব্যাপার হচ্ছে কি মানে আমার বাবারা 4 ভাই এবং 4 ভাইয়ের মিলে আমার মেজো কাকার প্রায় 7 ছেলে আর কি। আচ্ছা। 7 ছেলে 1 মেয়ে। তো এইবারে মেজো কাকার ছেলের সংখ্যা মানে 6 জন। এবার আমরা তিন ভাই, আবার ওদিকে সেজু কাকার 2 মেয়ে আছে, এই করে মানে নাতি নাতনির সংখ্যা আমার মানে দাদুর মানে একটা অনেক পরিবার, অনেক বড়। বিশাল এবারে পরিবার। দাদুর পক্ষে মানে সবাইকে সমানভাবে মানে সময় দিয়ে তাদেরকে পড়ালেখা করানো এটা সম্ভব ছিল না। যাই হোক কেন জানি না, তো মানে দাদু আমাকে কিন্তু ডেকে নিয়ে মানে পড়াতেন, খুব ভালো লাগতো। একেবারে যখন 2-এ পড়ি বা 1-এ পড়ি, 1-2 দাদুর কাছে আমার মানে হাতে খড়ির মতো এরকম ব্যাপার ছিল। আচ্ছা, আচ্ছা। তো 1-2-এ যখন পড়ি তখন সেই অবস্থাতে দাদুর হেল্প অনেকটাই পেয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, তারপরে মোটামুটি মানে যখন ইয়ে হতো আর কি, ওই বাবা জায়গা জমি নিয়ে বেশি চিন্তা করতেন, দলিলপত্র নিয়ে হয়তো দেখা যাচ্ছে সবে 1 বা 2-এ পড়ছি, সেই অবস্থায় আমাকে দলিল পড়তে দিচ্ছেন, আমি ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারছি না। কিন্তু আমার বাবা মানে ওই অবস্থাতে, এই দেখ তুই পড়তে পারছিস না, দেখ আমি কত সুন্দরভাবে দলিলগুলো পড়ে দিচ্ছি। এটা কত ইচ্ছা জাগালো যে এটা ভালো করে পড়তে হবে। তখন বাবা বলছে যে আচ্ছা। দেখ আমি কত সুন্দরভাবে পড়ে যাচ্ছি, দেখ দেখ আমি তো মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়েছি, এরকম। তা আমি ভাবতাম যে সত্যি তো ক্লাস 4 পর্যন্ত পড়াশুনো করেও এত সুন্দরভাবে মানে পড়া যায়, এটা একটা দারুণ ব্যাপার। আর সেই সঙ্গে আরও যেটা দেখতাম যে ওনার হ্যান্ডরাইটিং এত ভালো ছিল, আচ্ছা। মানে দেখলে এখনকার মানে যারা BA MA পড়ে তাদের হ্যান্ডরাইটিং বোধহয় ওরকম নয়। এইটা আমার বাবার মধ্যে কিন্তু মারাত্মক ছিল। তো আচ্ছা। যাই হোক, বাবার মতো করে লেখা যায় কিনা আমি কিন্তু অনেকটা অনুকরণ করার চেষ্টা করতাম, দেখি বাবার মতো লিখতে পারি। 1-2-এ পড়ি, তো সেই অবস্থায় বাবার মতো লিখতে পারি কিনা। তো বাবার মতো লিখতে লিখতে তো মোটামুটি মানে হ্যান্ডরাইটিং যা হলো, মানে একেবারে ফেলে দেওয়ার মতো নয়, নিজের প্রশংসা নিজের তো করার মতো নয়, করা যায় না আর কি। তো যাই হোক, তো অনেকেই বলে না অরুণ তোমার মানে লেখা খুব ভালো লাগে, তুই মানে কার কাছে, বন্ধুরা বলে তুই কার কাছে হ্যান্ডরাইটিং? আমি বলি আমি কারোর কাছে শিখিনি, আমি আমার বাবার হ্যান্ডরাইটিং মানে নকল করে করে আমি হ্যান্ডরাইটিং তাহলে শিখেছি। বলা যায় আপনার হ্যাঁ, প্রথম শিক্ষক আপনার হ্যাঁ আমার দাদু, প্রথম বাবা, শিক্ষক এরা আমার বাবা, এটা ঠিক। কিন্তু ওই বললাম যে আমার বাবার মানে পরিবার চালানো নিয়ে বাবার কাছে একটা বড় কঠিন অবস্থা ছিল। আচ্ছা। তো সেরকম অবস্থায় তো উনি খুব ভাবতেন যে আমাদেরকে কি করে বড় করবেন। আমার দিদি একটা ছিলেন, তো সেই দিদির মানে বাবা সেই সময় বিয়ে দিলেন। আচ্ছা। দিদিকে বিয়ে দেওয়ার পরে এইবারে আমরা 2 ভাই আছি, আর ছোট ভাই অনেক ছোট আর কি। তো সেই অবস্থায় তো বাবার তো এরকম অবস্থা, হসপিটালে দেখাচ্ছেন, সেই সঙ্গে বাড়িতে বেশি সময় বাড়িতেই শুয়ে থাকেন। তো এইবারে আমরা আমাদের পরিবার চলবে কি করে? যা হয় মোটামুটি বাবার ভাগে যা জায়গা ছিল বাবাই টুকটাক করে বিক্রি করতেন, আর সেইভাবে আমাদের মানে পরিবারের খাওয়া পড়া চলতো এরকমটা। আর তার মধ্যে আমি দাদার সঙ্গে যতটুকু পারি, হ্যাঁ কোনো দিন হয়তো বাবা দাদা মানে কাজ করতে পারেন না, তা সত্ত্বেও উনি দাদাকে নিয়ে জমিতে চলে গেলেন, বসে বসে যদি কিছুটা কাজ করা যায় সেগুলো বাবা করতে থাকতেন। এবার আমি আমি যেটুকু পারি ওই রকম ছোটো বয়সে আমি হয়তো মাকে বললাম, মা তুমি মানে খাবারের জায়গাগুলো দাও, আমি বাবাকে দাদাকে দিয়ে আসি। তা সেই মতো সেই ছোট্ট অবস্থায় যেমন সাধ্য সেই সাধ্য মতো আমি বাবার কাছে নিয়ে যেতাম, মানে খাবারগুলো নিয়ে যেতাম, আসতাম। এই করে আস্তে আস্তে সময় আসছে যাচ্ছে। তো আমি ক্লাস 5-এ যখন মানে উঠলাম তখন ওই বাবা বলতো কি যে আপনি গ্রামের স্কুলেই পড়তেন? হ্যাঁ, গ্রামের স্কুল, আমার খড়ম্বা বাণী বিদ্যালয় আমার গ্রামের স্কুল। তো বাবা বলতো দেখ তোর পড়াশুনো নিয়ে আমার কোনো বাধা আপত্তি নেই, তুই পড়াশুনোটা কর বাবা, কিন্তু আমার সংসারটাকে তুই বাঁচিয়ে কর।
আর না হলে দাদা কি করে পারবে, দাদার একার পক্ষে ওই ছোট্ট বয়সে ও মানে হাল চালিয়ে ও কি করে কি করবে, দাদারও তো পড়াশুনো হবে না। আর তুই যদি দাদার তো হলো না, তো যদি পারিস কর, কিন্তু তোকে সংসারের মানে কিছুটা বোঝা তোকে বইতে হবে আর কি। মানে এই দুটো এইটা ছোটবেলা থেকেই একদম ছোট্ট অবস্থা থেকে। তারপরে আস্তে আস্তে করে 5-6-এ পড়ছি দাদার সঙ্গে। শিক্ষকের কথা শুনি আপনার হ্যাঁ। ওই সময় কোনো শিক্ষক আপনার পাশে থেকেছে, বা কোনো শিক্ষক হয়তো আমি বলছি মানে মাইনে দিতে পারছেন না বলে একটু এড়িয়েও গেছে, হ্যাঁ, মানে এইরকম কিছু ঘটনা তো থাকেই হ্যাঁ, সবার। আমার এরকম ছোটবেলায় ক্লাস 5-এ পড়ি, তখন আমার একটু মানে ন্যাক ছিল যে শত বাধার মধ্যেও একটু গান বাজনা করার একটা মানে আচ্ছা, ন্যাক গান বাজনা। ছিল। হ্যাঁ, তো আমার দাদু বা আমার বাবাও কিছু গাইতে পারতেন, ভালো গান গাইতে আচ্ছা, পারতেন আমার আচ্ছা, বাবা। আচ্ছা। তো তাদের দ্বারাও কিছুটা প্রভাবিত হয়েছিলাম। তো তাই শুনে শুনে আমার মেজো কাকা কিন্তু খুব গান গান ভালোবাসতেন, বা উনি মানে হারমোনিয়াম বাজিয়ে মানে গান করতেন, বা অন্য কেউ গাইলে তাদের বাজিয়ে দিতেন। আচ্ছা। তো এইবারে আমি মেজো কাকা বা দাদু আমার বাবা এদের থেকে যতটুকু নেয়ার আমি ওই বয়সে আর কি ক্লাস 5-এ পড়ি, সেরকম বয়সে যেটুকু শেখার আমি শিখেছি, আলাদা করে বিশেষভাবে পরিচর্যা নিয়ে শেখার সুযোগ হয়নি। তো এইবারে স্কুলের মানে সত্যরঞ্জন দাশগুপ্ত বলে একজন মাস্টারমশাই ছিলেন, আর সত্য চক্রবর্তী, একজন বেটো সত্য মাস্টারমশাই বলা হয়, আর একজন লম্বা সত্য মাস্টারমশাই। আমাদের স্কুলে ওই দুজনে একই নাম আর কি। তা দুজনে কিন্তু আমাকে খুব ভালোবাসতেন। আর প্রাণকৃষ্ণ অধিকারী বলে একজন আমাদের মানে ইতিহাসের মাস্টার ছিলেন। আচ্ছা। এবার যেই টিফিন হয়ে যাবে অমনি আমাকে ডেকে নিয়ে চলে যাবেন, যে অরুণ চলে এসো, আমাদের মানে টেবিলে বসবে, তুমি তো চেয়ারে বসবে না আমি জানি, তো তুমি টেবিলে বসে বসে গান শোনাবে, আর তোমার টিফিনগুলো সব দেবো, তুমি বসে বসে টিফিন খাবে। বলে বেশ ভালো। তা চলে গেলাম, যেটুকুই আমার তখন ওই 2-4টে গান যা শেখা আছে ওদেরকে স্যারেদেরকে শোনাতাম। তারপর মানে তখন বাচ্চা বয়সে যেরকম হয় যে স্যারেরা তাদের টিফিন নিয়ে আমাকে দিচ্ছেন, খাচ্ছি, বেশ ভালো লাগছে, এরকম একটা ব্যাপার। তো এইভাবে মানে কিছু ওখানে শিক্ষকের হ্যাঁ কথা। অনেক শিক্ষক মহাশয় যারা আমাকে খুব ভালোবাসতেন এবং আমার বাবাকে বলতেন যে দেখ লখাই, যদি ছেলেকে একটু ছাড়তে পারিস, ওর কিন্তু পড়ালেখাটা হবে, ও গান বাজনা করুক, ও তো আবার দেখেছি ছবি আঁকাতেও ভালো ভালো ছবি টবি আঁকে। আচ্ছা। তা আমি সেই সময় আমি স্কুলের মধ্যেই সেরা ছবিটাও বোধহয় আঁকতে পারতাম আর কি। আচ্ছা। হ্যাঁ, সবাই বলতো যে তুমি মানে সেরা ছবি আঁকাটা ড্রয়িং কোথায় করো। শেখা আপনার? না, আমি কোথাও শিখিনি আপনি ছবি আঁকা, আমি নিজে থেকেই আমি ড্রয়িং করতাম, বিভিন্ন ছবি দেখে দেখে সেই ছবিগুলোকে করতে পারি কিনা এইভাবে করতাম। তো আমার মনে আছে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তো আমাদের বনবিহারী অধিকারী বলে আমাদের একজন মাস্টারমশাই ছিলেন। তো ওই মাস্টারমশাই আর কি মানে ওনার মেয়ে সায়েন্সে পড়েন, তো ওনার মেয়ের ছবি করে দিতে। আমার সেদিন বোধহয় মানে অঙ্ক পরীক্ষা আছে, না তারপরে দিন প্রজেক্টের ছবি। হ্যাঁ, যেদিনকে আমার কাছে দিতে এসছেন মানে ওই ড্রয়িংগুলো করে দিতে হবে, সায়েন্সের অনেক সব ড্রয়িং এঁকে দিতে হবে। তো স্যার নিয়ে গেছেন যে কী হবে দিদির তো এই 12-এর পরীক্ষা আছে, এই সব। তো আপনি 10-এ পড়েন, কিন্তু ওর 12-এর করে হ্যাঁ, ওনার 12-এর মানে ওনার মেয়ের সায়েন্সের মানে ছবিগুলো করে দিতে হবে। শুনতে আমি শুনতে বললাম যে মুগ্ধ হচ্ছি। স্যার আমার তো কালকে অঙ্ক পরীক্ষা আছে। বলছে দেখো না একটু মানে সময় বার করে, তুমিও ঝাড়াঝাট করে দেবে, তোমারও বেশি সময় লাগবে না, তুমি মনে করলে 1-2 ঘন্টায় হয়ে যাবে। একটা তো শিক্ষকের যাই হোক, বিশ্বাস আপনার উপর। শিক্ষক যেহেতু বলেছেন আমার তো ওখানে অমান্য করা যাবে না, বলে আমার অঙ্ক প্র্যাকটিস করা হোক না হোক কোনো ব্যাপার নেই, আমি মানে স্যারের মেয়ের কাজটা আমি করে দেবো। তো সেই সময় আমি সেইভাবে স্যারের মেয়ের কাজ আমি করে দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো এইভাবে তো স্কুলের আমি সে সময় একদিকে গান বাজনার টুকটাকের সঙ্গে এর দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছিল, আবার অন্যদিকে ড্রয়িংটাও মানে ন্যাক চলে এসেছিলো বাই অটোমেটিক্যালি আর কি। আচ্ছা। তো এই দুটোতে আমার মনে হলো যে আমার বোধহয় মানে পড়াশুনো করার জন্যে যে সময়টা আমি পেতাম, সেই সময়টা যদি আমি ওই একটু গানের পিছনে বা একটু ড্রয়িংয়ের পিছনে না দিতাম, তাহলে পড়ালেখায় বোধহয় আরেকটু এগুতে পারতাম, এরকম একটা মনে হয়েছিল। তো এটা তো তখন ছোট অবস্থায় বোঝেনি। যখন মাধ্যমিকটা কোনোভাবে পাশ হয়ে গেলাম, তারপরে আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক পাশ করলাম, অনার্স পড়ছি। এবার অনার্স পড়তে পড়তে আমার বাবা তখন একটু স্বাভাবিক চলাফেরা করতে পারেন, অনেক চিকিৎসা করে একটু ভালো দিকে আছেন আর কি। তা সত্ত্বেও বাবা বলছেন যে দেখ মানে আমার যা কন্ডিশন তাতে আমি আর বেশি দিন বাঁচবো না। তো আমি বলি শোন বাবা, আমি একটা মেয়ে দেখেছি, তোকে বিয়ে করতে হবে।
তখন তো আমি মানে ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, মাধ্যমিকে আপনার মানে কিরম নাম্বার না হলেও কতটা কিরম কি ওই সেকেন্ড ডিভিশন এরকম ছিল আর কি। আচ্ছা, হ্যাঁ, আর এটা বলছেন উচ্চ মাধ্যমিকের হ্যাঁ, পরের কথা? উচ্চ মাধ্যমিকেও ওরকম ছিল। আমি আচ্ছা। যখন বিয়ে মানে ফার্স্ট ইয়ারে পড়ি সেই সময় আমার বাবা এইভাবে আমাকে মানে জোর তলব করছেন যে বিয়ে শাদী করতে হবে, আমি মেয়ে দেখেছি, আমি কদিন আর বাঁচবো, আমি একটু সংসার ধর্ম করে দিয়ে যেতে চাই। তো এই অবস্থা, তার আগে মানে 2 বছর 3 বছর আগে তো দাদাকে বাবা বিয়ে দিয়ে দিয়েছেন, দিয়ে এবার আমাকে ওর মধ্যে দিয়ে বলছেন আমি সংসারটাকে ঠিকঠাক দেখে আমি যেতে চাই। তো তোর কোনো পড়াশোনায় অসুবিধা হবে না, তুই ঠিক, আমি সংসার থেকে যা যাবতীয় খরচ খরচা আমি চেষ্টা করব যতটা মানে মানে দিতে পারি, তো আমি দিয়ে যাব, তো কোনো অসুবিধা হবে না। তারপরে যাই হোক, সংসারের নিয়ম যেটা হয়, তো বাবা জামাইবাবু, আমি তবু না না করে গেছি। এবার জামাইবাবুকে ডাকা করালেন, করিয়ে জামাইবাবু এসে বললেন যে দেখ বাবু বলছেন যতক্ষণ আর না করিস না এ কর, আর তারপরে আমি যদি বাবা মানে কোনো রকম অসুবিধা করে, জামাইবাবু এসে বলছেন যে ঠিক আছে আমি তোর মানে পড়াশুনোর দেখভাল আমি করবো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি সে জামাইবাবু বা সবার কথা, সংসারের কথাই আমি শুনলাম, বাবার কথাই শুনলাম, বিয়ে শাদী করলাম। তার কিছুদিন পরে তো 1 বছর কি 1.5 বছর পরে তো দাদা আলাদা হয়ে গেলেন। এইবার তো মানে মা বাবা বা পরিজন সব আমার সঙ্গেই, এবারে আমি কি করব, আপনার উপর পুরো হ্যাঁ পরিবারের পুরো আমার উপরে এইবারে ডিপেন্ড। এবারে আমি তো খুব চিন্তায় পড়ে গেছি যে আমি আমার পড়াশুনো মানে চালানো নিয়ে আমার কাছে অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আমি পরিবার মানে কিভাবে কি সংসার কিভাবে চালাবো। তখন আমি দেখলাম যে আমার পক্ষে একটাই পদ আছে, যে আমাকে টিউশনি করতে হবে। আমার কিছু বন্ধুরা বললো যে দেখ করুন তুই টিউশনি কর, টিউশনির উপর বেশ করে মানে টিউশনির পয়সা যা পাবি তাতে নিজের পড়াশুনো হয়ে যাবে, সংসারও অনেকটাই চালাতে পারবি। আচ্ছা, তখন আমি টিউশনি ধরলাম। আমি যেটা জানতে চাইছি যে এরকম কিছু শিক্ষকের কথা যেটা আপনি ক্লাস 12 পর্যন্ত বা গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনার পাশে থেকেছেন খুব প্রচন্ডভাবে? হ্যাঁ এরকম কারোর অবশ্যই, কথা জানতে আমার পাশে ছিলেন আশরাফ আলী মোল্লা, আমার পাশের গ্রাম, আমাদের খড়ম্বা গ্রাম, কিরকম তার ভাবে? পাশের গ্রাম বৈরামপুর। তো আচ্ছা। আশরাফ আলী মোল্লা আর কি, উনি ইংরেজি টিচার ছিলেন। আমি তো উনি দেখতেন যে আমি কোনো টিচারের কাছে পড়ি না, সারাক্ষণ সকাল 10টা পর্যন্ত মাঠে আচ্ছা, কাজ একটু করলাম, তারপরে আপনাকে 10:30টায় আটকাচ্ছি একটা ব্যাপার। হ্যাঁ। আপনি যে ক্লাস 10 পর্যন্ত পড়েছেন, আপনি মানে একজন টিচারের কাছেই পড়েছেন না না কতটা? না না, পুরো নিজে পড়ে? না কোনো টিচারের কাছে প্রাইভেট হিসাবে পড়ার সুযোগ আমার হয়। আপনি এইটাই যে আমি জানতে না, চাইছি যে না, কিভাবে না, আপনি পড়াশোনাটা না, আমি করতেন? ওই ক্লাসে যেতাম, ক্লাস শুনতাম, স্যারেদের কাছ থেকে মানে যেসব মানে এগুলো ক্লাসগুলো নোটসগুলো পেতাম, পেতেন? হ্যাঁ মানে ওই ক্লাসই আমার মানে কাছে একটা পুরো গাইড সম্বল। অনেক সময় লাগে, না তো সেইটা সেরকম ছিল। কোনো গাইড আমি পাইনি। মানে আপনার গাইড না, আপনিই ছিলেন? না আমার গাইড আমি বলবো না। তো আমার মানে যে স্কুলে আমি পড়তে যেতাম সেখানে যে স্যারেরা ম্যাডামরা যারা পড়াতেন আর কি, সেটাই আমার কাছে পাথেয় ছিল, সেটাই আমার কাছে অনেক ভালো ছিল আর কি, এবং সেটাকেই স্যার আমি ফলো একটা কথা করতাম। আমি বলি, আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি। আজকের দিনে বা আমাদের সময়ও দেখেছি একটা প্রাইভেট শিক্ষক বা একটা কোচিং ক্লাস যেন লাগেই, কিন্তু আপনারা মানে কোথাও একটা এই কারণে, আপনি তো একটা স্কুলে আছেন, এই কারণে কি কোথাও ছাত্রছাত্রীদের কাছে স্কুলের পড়ানোর টিচারের কি পড়াচ্ছে না পড়াচ্ছে এই ইম্পর্টেন্সটা একটু কমে যায় কি? আপনার কি মনে হয় আজকের দিনে? আমি দেখি হ্যাঁ, আপনি তো আজকের দিনে তো মানে টিউশনি নির্ভর হয়ে গেছে। তো মানে স্কুলে কি পড়ালো হ্যাঁ, সেটা বড় ব্যাপার না। এখন মানে বেশি সংখ্যক ছেলেমেয়েরা ওরা স্কুল বাদ দিয়ে স্কুল আওয়ার্সে, আমি কেন জানি না যে কিছু মানে টিচার মানে প্রাইভেট টিউটর তারা মানে ওই 10টা থেকে তাদের পড়ানো শুরু করছেন, কোচিং ক্লাস, আর সেই 4:30 স্কুল আওয়ার্স যেরকমভাবে স্কুল চলে তাদের কোচিংয়ের মানে এগুলো সেন্টারগুলো সেইভাবে চালানোর চেষ্টা করছে। এবার হচ্ছে কি, যারা টিউশনির উপরে মানে ভরসা করে যে সমস্ত ছেলেমেয়েরা তারা পড়াশোনা স্কুলে আসছে করছে, না। তারা স্কুলে বেশি একটা আসতে চাইছে না। আমি তাদেরকেও বারেবারই বলি যে তোরা শোন, তোরা স্কুলের টিচারদের পড়ানোটাকে তোরা একটু বেশি করে মানে গুরুত্ব দে। আর প্রাইভেটকে আমি একবারও বলছি না যে তারা খারাপ নিশ্চয়ই, পড়াচ্ছে, নিশ্চয়ই। সেখানেও তারা করবি, কিন্তু তাদেরকে একটু রিকোয়েস্ট করবি তোরা যে না আমাদের স্কুল আওয়ার্সে আমরা কিন্তু কেউ পড়তে আসবো না, স্কুলের সময় আমরা স্কুলে যাব, টিচারদের পড়ানোটাকে আমরা ভালো করে রপ্ত করব, তারপরে তার বাইরে আমরা টিউশনিটা পড়বো। তো কেউ কেউ শোনে, আবার কেউ কেউ শোনে না, এরকম যা আজকালকার তাহলে আমি ছেলেমেয়েরা যেমন এর হয়। গল্প শুনছিলাম আপনার টিচারের কথা। হ্যাঁ, যেটা ওই আশরাফ বাবু আর কি,
উনি যখন আমি ক্লাস 10-এ পড়ি সেরকম অবস্থাতে উনি যখন দেখছেন যে সবার টিউশনির মানে জন্যে টিচার আছে, সবার মানে টিচারের মানে সহযোগিতা নিয়ে মানে পড়াশুনো করছে আর কি, আমার সেটাই হয়তো সুযোগ হয়নি, সেটা উনি বুঝেছেন। সেই জন্য উনি আমাকে বলেছিলেন যে অরুণ, তোমার যদি টিচার মানে তুমি তো নাওনি কাউকে, তোমার যদি মনে হয় তবু আমি বলছি যে তুমি আমার কাছে এসো, আমি তোমার ইংরাজিটা মানে ইংরাজি অঙ্ক যতটা পারি আমি তোমার হেল্প দিয়ে দেবো। তো স্যারের কথা শুনলাম, শুনে আমি মাসখানেক মতো গেছি, গিয়ে তারপর উনি কোনোদিন আমাকে পয়সার কথা বলেননি, কিন্তু তার সাথে আমার নিজেরই খুব খারাপ লাগছিল যে না আমি পয়সাটা দিতে পারছি না, মানে সবাই তো কেমন মানে মাস শেষ হয়ে গেলে মানে পয়সা দিতে থাকে আর আমি পয়সা দেই না, এটা আমার নিজের খারাপ লাগে। তো আমি পড়তে যাইনি। তো এবার আমার মনে হলো যে আমি যেদিন পয়সা দেব ওনার বাবাকে বলছি আচ্ছা দেখছি পরে কিভাবে কি, মানে আমি পয়সা দিলে তাহলে তুই পড়তে যাস, আমি পয়সাটা দিতে না পারলে তাহলে যাবি না। আর তখন তো যেটা হয় মানে কিছু ধান মানে উঠেছিল আর কি, সে ধানগুলো বস্তাবন্দি ছিল, আর সঙ্গে সঙ্গে সবেমাত্র ধানগুলো তুললে দাম একটা ভালো পাওয়া যায় না। তো বাবারও কোনো ওখানে দোষ ছিল না, মানে বাবা চাইছিল যে একটু দামটা বেড়ে গেলে তাহলে তখন বিক্রি করলে তখন দুটো পয়সা হবে, সেখান থেকে পয়সাটা বেশি হবে। সেই জন্য আমি বাবাকেও মানে প্রেশার করতে পারিনি। তো যাই হোক আমার খুব খারাপ লাগছিল। তো আমার পাড়ার থেকে একজন ওই বানতলা বলে যে জায়গা আছে, হ্যাঁ কলকাতার বানতলা আর কি, তো বানতলার ওখানে ওই মানে খালের পাড়ে বল্লা পোতার কাজ হচ্ছিল। তো আমাকে বলছে, তার নাম বাঙাল আর কি, বলছে যে এই শান্তি চ, আমার বাড়ির নাম শান্তি, হ্যাঁ বলছে শান্তি চ তো আমার সঙ্গে, তোর টিউশনির পয়সা হয়ে যাবে, আমার সঙ্গে চ দেখে আমি ওই কাজে যাচ্ছি, আর তোকে বেশি খাটাবে না, তোকে যখন জানবে যে স্কুলে মানে পড়িস তোর অনেক মানে খাটুনি কম হবে, অথচ তোর পয়সা দিয়ে দেবে। তো ও 2-3 দিন আমি এসেছি, পরে 3 দিন না 4 দিনের মাথায় আমার বাবা জানতে পেরে গেছে যে আমি মানে টিউশনির পয়সা দেবো বলে আমি ওখানে হ্যাঁ বল্লাপোতা কাজে আসছি। তখন বাবা বলল যে না এরকম কাজ আর তুই করবি না, ও ধানের দাম যা আছে আমি তোকে টাকা দিচ্ছি, তুই গিয়ে মাস্টারকে দিয়ে। তো যাই হোক, তো আমার খুব খারাপ লাগলো। তো আমি সেই অবস্থাতে সেই টাকা বাবা দিল, বাবার টাকা আমি বাবা কিন্তু আমাকে আমি যে কাজে গেছিলাম সেই টাকা দিয়ে মানে স্যারের টাকা দিতে দেয়নি, বলে ওটা তুই রেখে দে, তুই যা পারিস করবি, কিন্তু তুই আমি যে টাকা দিচ্ছি সে টাকা দিয়ে। তো বাবার খুব সেন্টিমেন্টে লেগেছিল। এটা মানে আমি কিন্তু কিছু মনে করিনি, বাবার মানে অসহায় কন্ডিশন দেখে আমি মানে অসহায় অবস্থা দেখে আমি হ্যাঁ, তো বাবা সেটা ফিল করেছিলেন, তো মান সম্মানে লেগে যাওয়ার মতো একটা ব্যাপার, সেই জন্য উনি মানে আমাকে টাকা দিয়ে দিলে আমি চলে গেলাম। তারপরে কিন্তু আমি আর মানে পড়তে যেতে পারিনি বা আমার পড়াও আর হয়নি। তো যাই হোক কোনোভাবে উচ্চ মাধ্যমিক হলো, তারপরে উচ্চ মাধ্যমিক গোবিন্দ নস্করের কলেজ ঘটিয়া শরীফে, ওদের ওখানে ক্লাসটা ছিল আপনার মানে 10টা থেকে শুরু হবে, পুরো 5টা পর্যন্ত ক্লাস, 8টা করে পিরিয়ড, 4:30 5টা পর্যন্ত পিরিয়ড চলতো। তবে খুব ওখানে স্যারেরা দারুণ পড়াতেন, কোনো টিউশনই লাগতো না। তার আমি ওখানে যখন উচ্চ মাধ্যমিক পড়েছি তখন কিন্তু আমার কোনো টিউশনই লাগেনি, আমি ওখানে ওনাদের উপরে বেশ করেই ওখান থেকেও পড়াশুনো করে ওখানে আমি টিউশন পেয়েছিলাম। তারপরে আমি বঙ্গবাসী কলেজে পড়ছিলাম, সেই বঙ্গবাসী কলেজের ফার্স্ট ইয়ার পড়তে যেটা আমি ফিলোজফি অনার্স নিয়ে মানে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, তো যাই হোক ফিলোজফিতে অনার্স ওখানে মানে আমি কমপ্লিট করলাম, ওই 88 সালে আমি ভর্তি হলাম, 1988 সাল। তারপরে ওই 90-91 আমার কমপ্লিট হয়ে গেল। তো তার মাঝপথে তো মানে বাবা বিয়ে দিয়েছেন সেটা তো আমি বললাম। তো যাই হোক টিউশনির উপর ভর করে তখন কি আপনি কলকাতায় থাকেন না, ওইখান থেকেই যাতায়াত? না, ওখান থেকেই যাতায়াত করতাম। আমার মনে আছে তখন মানে বাড়ি থেকে আসতাম, L38A একটা গাড়ি চলতো, তো ওই 8 আনা করে পয়সা নিত, 8 আনা করে পয়সা নিত, 1 টাকা পয়সা হলেই মোটামুটি আপ ডাউন হয়ে যেত। শিয়ালদা তালতলা বলে ওই স্টেশনের সামনে একটা তাল গাছ ছিল, ওই মানে ওখানে তালতলা বলে একটা জায়গা ছিল, ওটাই স্টপ পারি। তো ওই তালতলা থেকে ওই L38A গাড়িতে যাতায়াত করতাম, শিয়ালদা বঙ্গবাসী কলেজে পড়তাম। তো ওই 1 টাকা মানে 2 টাকা হাতে থাকলেই শিয়ালদা থেকে আপ ডাউন হয়ে যেত। হ্যাঁ, এরকম ধরনের ব্যাপার। তো যাই হোক সেসব মানে গল্প কথার মতো হয়ে যাবে। এইভাবে অনার্স কমপ্লিট করলাম। অনার্স কমপ্লিট করার পরে তো তখন টিউশনই করছে? হ্যাঁ, তখন অলরেডি টিউশনই আমার চলছে। আচ্ছা, কত মানে তখন কিরম ছাত্রছাত্রী মানে তখন কি সংসারে আপনি কতটা, সংসারে পুরোটাই আপনার দায়? হ্যাঁ, বেশিরভাগটাই আমার দ্বারা চালিত। তো তবে দাদা দেখতেন এমন নয়, আলাদা হয়ে গেল,
মানে দাদাও বাবা মাকে যতটা মানে দেখার উনি দেখতেন, কিন্তু আমিও মানে ছেলে হিসেবে বাবা যতটা দেখবে, এই দাদা যতটা বাবাকে মাকে দেখবে, আমি মানে ছেলে হিসাবে আমি তার থেকে মানে কিছুটা কম দেখবো বা পিছিয়ে থাকবো, সেটা আমার বিবেকে খারাপ লাগতো। বা দাদা যেভাবে দেখতেন আমিও তার পাশাপাশি দেখার চেষ্টা করতাম আর কি। আচ্ছা তো যাই হোক, তারপরে আমি তো মানে মাঝপথে আর পড়াশুনো হবে কি হবে না এরকম একটা অনার্স এইরকম একটা কমপ্লিট জায়গা করলাম, এরকম একটা জায়গায় চলে এসেছি। তারপর বাবা তো খুব খারাপ অবস্থা, বাবার শারীরিক কন্ডিশন তখন, এই মারা যান তো সে এইরকম একটা অবস্থা আর কি। তো আমি জোরের উপর এতে ভর্তি হয়ে গেলাম, ওই ওটা হচ্ছে আলিপুর ক্যাম্পাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস আর কি। ওটা মানে আর্টসের একটা আলাদা ডিপার্টমেন্ট ওখানে করা আছে। তো ওখানে কোনো দিন মানে ইউনিভার্সিটিতে যাই, কোনো দিন বা যেতে পারিনি এরকম অবস্থা। তো ওই কোনোভাবে ওখানে পড়াশুনো করছি, তার মাঝপথে বাবা মারা গেলেন আর কি। আচ্ছা মানে মাঝপথে না, বোধহয় মানে আমি তখন মানে কমপ্লিট হবে এরকম মানে পিরিয়ডে, আমার কি মনে পড়ছে না। মানে এটা গ্র্যাজুয়েশনের পর যখন মাস্টার্স করছেন? হ্যাঁ মাস্টার্স যখন পড়ছি। মাস্টার্স আপনি কি নিয়ে করছেন? হ্যাঁ ফিলোজফি। আচ্ছা হ্যাঁ, তো তারপরে আমি ওখানে মানে ওটা কমপ্লিট হলো, আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি আলিপুর ক্যাম্পাস, ওখানেই আমাদের মানে বিএড পড়ানো হয়। তো ভাবলাম তো মানে আমাকে তো চাকরি একটা যা হোক মানে চেষ্টা করতে হবে, চাকরি না পেলে আমার তাহলে পড়াশুনো করে আমার লাভ কী। তখন আমি ওখানে বিএড করে নিলাম। বিএড করে তারপর আমি ওই একটা পিএসসির মানে পরীক্ষা দিয়েছিলাম, তাতে আমি পাসও করেছিলাম, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের। তো তারপরে দেখলাম চাকরিটা হলো না। তারপরে আবার মানে অন্য আরও পরীক্ষা দিতে থাকছি। ওই পরীক্ষা দিতে দিতে এসআই বলে একটা মানে পরীক্ষা, SI মানে কি? স্কুল ইন্সপেক্টর। আচ্ছা, স্কুল ওটাও নিয়োগ হয় পিএসসির মাধ্যমে। আচ্ছা তো এখনও সেই সিস্টেমটা আছে। তো আমি ওখানে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ পর্যন্ত গেলাম, কিন্তু কেন জানি না ওই চাকরিটাও আর হলো না। তখন আমি ভাবলাম যে তাহলে বোধহয় আমার বেকার হয়ে গেল, আর হবে না, মানে কি হবে, এই চাকরি পাশ করে গিয়ে তারপরে ইন্টারভিউ গিয়ে যদি আমি চাকরি না পাই, তখন একটু তাহলে ভেঙে আমার পড়ার মতো। ভেঙে পড়ার মতো। তখন অনেকে বলছে, এই শোন, তুই যে পড়াশোনা করিস ফিলোসফি অনার্স পড়ে, চাকরি হয় না। এটা তো বলবার লোক সবসময় উপস্থিত। এরকম অনেক লোকজন আছে, প্রায় কানের কাছে এরকম কথা বলতে থাকে, এই ফিলোসফি অনার্স পড়ে, ফিলোসফি এমএ করে চাকরি হয় না। ও মানে স্কুলেই নেই সাবজেক্ট, মানে যদি 100 স্কুল থাকে 25টা কি 30টা স্কুলে মানে ফিলোসফি আছে, তাহলে তো ওখানে চাকরি পাওয়ার স্কোপ অনেক কম। আচ্ছা, তখন কি করি আমি, তখন কি কেউ পাশে দাঁড়িয়েছে এরকম? না, এরকম পাশে দাঁড়ানোর মতো মানে কেউ নেই। মেন্টাল সাপোর্ট? হ্যাঁ, না, মেন্টাল সাপোর্ট সেভাবে আমি পাইনি। পালান গায়েন বলে একজন ছিল আমার পাশের, মানে পাশের পাড়া আর কি। তো মানে তখন যা মানে অভাব অভিযোগ বা যে কোনো রকম দরকার হলে তাকে বলতাম, সে হেল্প করতো, বা কখনো টাকা পয়সা দরকার হলেও সেও কিন্তু আমাকে হেল্প করতো, আমি আবার পরে দিয়ে দিতাম, এরকমভাবে চলতো আর কি। কিন্তু মাঝপথে আমার যেটা মানে প্রবলেম হয়ে গেল, যে সেই সময় পুরো টিউশনি, তো টিউশনির উপরে ভরসা করেই আমাকে মানে চালাতে হচ্ছে। তখন কতগুলো ছাত্রছাত্রী? হ্যাঁ, আমার সেই সময় আমি তো সবে মাস্টার্সে পড়ছি, মানে তো বেশি হায়ার স্টুডেন্ট নিতে পারতাম না। তখনই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত এরকম কিছু স্টুডেন্ট পড়াতাম, তাও হলো 50-60 জন মতো স্টুডেন্ট ছিল আর কি। তো তারপর মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর, বিএড পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে তারপরে প্রায় 150 স্টুডেন্ট আমার হয়ে যায়, টিউশনিতেও আমার এরকম। তারপরে আমি পাশাপাশি মানে একটা স্কুলে দিয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, ওই কন্ট্রাকচুয়াল টিচারে, কামারগাঁতি হাই স্কুল। তো দেখলাম ওখানে সিলেক্ট হয়ে গেছিলাম, তারপর ওখানে আমি জয়েন্টও করেছিলাম। তো ওদের স্যালারিটা খুব একটা ভালো ছিল না, ধরুন ওই মানে 7,000 কি 8,000 এরকম একটা। এটা কোন সালের কথা? এটা 2000 সাল আর কি। আচ্ছা, তো এখন যেটা প্যারা টিচারের মতো আছে আর কি। হ্যাঁ, তো তো যাই হোক, আমার মানে খুব ভালো লাগেনি, যেহেতু মানে কন্ট্রাকচুয়াল টিচার, ওরা মানে পুরো ফুল স্যালারি দেবে না। হ্যাঁ, ওই এটা পাবো আর কি, বেসিকটা পাবো। তো দেখলাম যে শুধুমাত্র বেসিক নিয়ে আমি মানে কতদিন বা হোল লাইফ হয়তো আমি 60 বছর বয়স পর্যন্ত ওখানে চাকরি করতে পারলাম, কিন্তু আমি ফুল স্যালারি ওখানে কখনো আশা করতে পারবো না। তো দেখলাম আমার একটা ভালো সুযোগ এসে গেল, তো আমি এতে পরীক্ষা দিলাম বিএড কলেজে। তো বিএড কলেজে, হ্যাঁ, আমার মাঝপথে একটু মানে ভুল হয়েছে, মানে বলা ঠিক হয়নি। ও তার মধ্যে থেকেই আমি যখন মানে এদিকে এইসব পড়াশুনো শেষ করছি, চাকরি পাচ্ছি না, তখন ওই আশরাফ আলী মোল্লা, উনি আমাকে ওই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পাঠালেন।
উনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে উনি বললেন মানে যে- ওনার সঙ্গে যোগাযোগ আপনার হ্যাঁ ছিল? ওনার সঙ্গে উনি কিন্তু মাঝপথে আমি কোথায় কি করছি না করছি উনি পুরোটাই দেখছেন। পুরোটাই উনি মানে লক্ষ্য করে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো উনি বললেন অরুণ নিরাশ হবার কিছু নেই, তুমি এসআই পাস করেছো, চাকরি হয়নি, তবে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিলোসফিতে তাতেও পাস করলে, পিএসসিতে এসেও তো তুমি আমাকে দেখিয়েছো, কিন্তু মানে না হওয়াটা আমার কাছে খুব মানে খারাপ লাগছে। যাই হোক তুমি নিরাশ হবে না, তুমি কিন্তু তোমার জায়গা তুমি পাবেই পাবে। তখন আমি ওনাকে বললাম কি করব স্যার, এরপরে আর কি পড়াশোনা করব। উনি বললেন যে এক কাজ করো অরুণ, তুমি কল্যাণীতে চলে যাও, তুমি ওখানে মানে এমএ বিএডের পরে ওখানে একটা ওরা ডাইরেক্ট রেগুলারভাবেই এমএ ইন এডুকেশন পড়ানো হয়, তুমি ওইটা যদি করে নিতে পারো তাহলে কিন্তু তুমি বিএড কলেজগুলোতে বা বিটি কলেজগুলোতে তুমি চান্স পাবে, বা এমনি এডুকেশন সাবজেক্ট হিসাবেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। স্যারের কথা আমি শুনলাম, ঠিক আছে স্যার, আমার যত কষ্ট হোক আমি ওটা আমি কমপ্লিট করব। তো তখন আমি ওই তখন চাকরিও হ্যাঁ করছেন, তখন পড়াচ্ছেন? চাকরিও করছি, স্কুলে চাকরিও করছি, টিউশনও হ্যাঁ করছেন? এবং টিউশনিও তার সঙ্গে? চলছে। এবারে টিউশনি মানে পড়ানো হচ্ছে, চান হচ্ছে, খাওয়া হচ্ছে, তার মধ্যে এবং 8টা আপনার বাজবে, পরিবার, আপনার হ্যাঁ, এত- 5টার সময় টিউশনি স্টুডেন্টকে মানে বাড়িতে আসতে বলতাম যে তোরা 5টার সময় আসবি, আমি ঠিক 8টা বেজে যাবে আমি মানে বাড়ি থেকে বেরিয়ে যাবো। এরকমভাবে অনেক স্টুডেন্ট ছিল যারা এতটাই বিশ্বাস করতো, তারা তারা 5টার সময় মানে আমার বাড়িতে পাঠিয়ে দিত। কি করবে, তারা তো বোঝে যে না ওনার তো থাকার উপায় নেই, ওনাকে তো চলে যেতে হবে কল্যাণীর অনেকটা দূরের মানে পথ, ওকে তো 10টা সাড়ে 10টার মধ্যে গিয়ে আবার ক্লাস করতে হবে। ওরা কেউ মানে খারাপভাবে নেয়নি, তারা আসতো। তো ওটা আমি যখন কমপ্লিট করলাম তখন আমার বিএড কলেজ থেকে মানে সুযোগ মিলে গেল, অরুণোদয় সামন্ত আমার মনে আছে। তো ওটা যদিও গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ছিল, ওই এটা হচ্ছে বিদ্যাসাগর বিএড কলেজ, চৈতন্যপুর। আচ্ছা। তো ওখান থেকে উনি বললেন যে অরুণ তুমি যে ইন্টারভিউ দিয়ে গেছিলে তোমাকে সিলেক্ট করা হয়েছে, তুমি ইমিডিয়েট জয়েন করে দাও। তখন আমি বললাম যে কেমন কি, বলছে না এমএ বিএডের স্কেল পাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তখন কি হ্যাঁ। আপনার ওই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা কি আপনাকে স্টপ করতে হলো নাকি ওটা? না, আমি এদিকে এটাও মানে চলছে আর কি। তো সেই অবস্থাতে আমি মানে ওখানে চাকরি জয়েন করে দিলাম, এটা থেকে রিজাইন দিলাম, কামারগাতি মানে হাই স্কুলে রিজাইন দিয়ে দিলাম, দিয়ে ওখানে 5 বছর কন্টিনিউয়াসলি আমি সার্ভিস করলাম। তখন আমার মেয়ে বসে আছে, ও তখন ওর বয়স 2 বছর, 2 বছর কি 1.5 বছর এরকম বয়স হবে। তো যাই হোক আমি যখন ওখানে চাকরি করছি আমার খুব খারাপ লাগছিল, মানে আমি একটা বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে আমি পড়াই কলেজে। তারপরে নানাজন নানাভাবে বলে যে এই অ্যাফিলিয়েটেড কলেজে বউ বাচ্চা নিয়ে সব চলে এসছেন, এখানে এই কলেজ কদিন চলবে, কলেজ কি থাকবে কি থাকবে না কোনো ঠিক নেই, আপনি কি ভরসায় এখানে এসছেন। দেখা যাক, কলেজ যদি থাকে তাহলে আমি থাকবো, কলেজ না থাকলে আমি আবার বাড়ি তো আছে আমার, চলে যাব বাড়িতে। তো সেই মতো আমি ওখানে থাকলাম 5 বছর কন্টিনিউয়াসলি ওখানে সার্ভিস করছি। তারপরে আমি ওই কলেজকে জানাইনি, অরুণোদয় সামন্ত বা কাউকেই জানাইনি, এক্সপার্সন কাউকেই নয়। তো আমি ওই মধ্যে পড়াশুনো করছি যে আমাকে এসএসসি দিয়ে আমাকে অন্য চাকরি আমাকে নিতেই হবে। তখন আমি করতাম কি, যে ওখানে যে সিলেবাসটা আছে ওই সিলেবাস আর এসএসসি যে সিলেবাস, দুটো সিলেবাসকে আমি পাঞ্চ করে নিতাম। আচ্ছা। তো আমি তো জানি ওখানে বিএড বা মানে বিএড কলেজে যারা পড়তে আসে তারা অ্যাডমিশন হয়ে যাওয়া মানে যে কোনোভাবে ওরা পাস হয়ে যাবে। তো আমি আমার কাজে আমি ফাঁকি দিতাম না, কিন্তু আমি চেষ্টাটা করতাম আমার অনুকূলে সবসময় টানার। কীরকম, যে আমি এসএসসির যে সিলেবাস আছে সেই সিলেবাসের সঙ্গে ওদের যে পড়ানোর যে মানে সিলেবাসটা আছে ওটাকে সবসময় অ্যাটাচ করে দিতাম, আর আমি সেইটা ধরে ধরে তাতে আপনার পড়াশোনাটা? তাতে আমার পড়াশুনো, ওদের পড়াচ্ছি মানে আমার পড়াশুনো হয়ে ওরে যেত। বাপরে বাপ। তারপরে এইভাবে আমি ওয়েস্টার্ন রিজিয়ন থেকে পরীক্ষা দিলাম, তো দিয়ে তাতে মানে ভালো পজিশন, এসি হিসাবে আমি সেকেন্ড ছিলাম। আচ্ছা আমি সেকেন্ড পজিশন ছিল ওয়েস্টার্ন রিজিয়নে। আচ্ছা। তো আমি চাকরি পেলাম ওই গোপীবল্লভপুর বলে একটা জায়গা আছে পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামের অন্তর্ভুক্ত। তো চর্চিতা চোরেশ্বর হাই স্কুল, যে হাই স্কুলটা যে গ্রামের নামে চর্চিতা আর কি, ওই চর্চিতা গ্রামটা হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবচেয়ে বড় গ্রাম। ওদের নিজস্ব মার্কেট আছে একটা গ্রামের, একটা গ্রামের নিজস্ব মার্কেট, একটা গ্রামের নিজস্ব ব্যাংক, একটা গ্রামের নিজস্ব স্টুডেন্ট। এটাই খুব আশ্চর্যের, মানে 1500-2000 স্টুডেন্ট সব কিন্তু একটা গ্রামেরই, একটা গ্রাম থেকেই আসছে। এইটা দেখে আমি খুব অভিভূত হয়ে গেলাম। আমি খড়গপুরে যখন আমি জয়েন্ট হব যেদিন আর কি,
তা আমি ভাবছি যে চর্চিতা চোরেশ্বর স্কুল কোথায়, এখন কিভাবে যাব, কি করব। আমি একজন ওই ব্যাংকের ম্যানেজার একজনের সঙ্গে আমার খুব পরিচয়, বলছে না স্যার আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি, তখন আমি চৈতন্যপুরে থেকে আর কি ওখানে জয়েন করব। তো ওই চৈতন্যপুরের সূত্রেই আর কি একটা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে আমার খুব ছিল আর কি, খাতি ছিল। উনি বললেন আপনি একদম খড়গপুর চলে যাবেন, গিয়ে বাস স্ট্যান্ডে চলে যাবেন, আপনাকে নিয়ে চলে যাবে, কোনো চিন্তা করতে হবে না। আমি এবারে চলে গেলাম, এবারে খড়গপুরের বাস স্ট্যান্ডে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ হ্যাঁ চর্চিতা একদম গোপীবল্লভপুর পাশের গ্রাম, আপনি নির্দ্বিধায় চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো যাই হোক আমি সেই মতো চলে গেলাম, গিয়ে দেখছি সুবর্ণরেখা নদী, মানে সেই মাঝখানে কিছুটা জল আছে আর চারিদিকে বালি আর বালি, বালি আর বালি। তো কি হবে, বলছে না আপনাকে হেঁটে যেতে হবে, আর না হলে সাইকেল এপারে ওপারে রাখারাখি করে আপনাকে যেতে হবে, ডাইরেক্ট কোনো গাড়ি নেই। তো আমি চলে গেলাম। জামাইবাবু, আমার যে জামাইবাবুর কথা, যিনি আমাকে বিয়েতে বাধ্য করিয়েছিলেন আর কি, সেই জামাইবাবু, উনি আমার খুব প্রাণের মানুষ ছিলেন। উনিও কখনো কখনো আমার পড়াশোনার সময়ে উনি কখনো কখনো অর্থ দিয়ে আমাকে হেল্প করেছিলেন। হ্যাঁ, তা আমি বেশি একটা, জামাইবাবু মানে তত একটা ভালো অবস্থা ছিল না সেই সময় বলার মতো। তো যখন মানে জোরের উপরে দিতেন আমি নিতাম, না হলে আমি নিজে থেকে বলে জামাইবাবু থেকে তেমনভাবে পয়সা নিতাম না। তো যাই হোক, সেই জামাইবাবু তো আমার সঙ্গে গেলেন। তো এবারে সেই নদী পেরিয়ে যাওয়া হচ্ছে, সে মানে সে বিরাট অভিজ্ঞতা, সে নদীতে কোথাও এক হাঁটু জল, কোথাও এক কোমর জল, এরকম অবস্থা। তা সেই সাহস করে দেখছি অনেক লোকজন পেরিয়ে যাচ্ছে, আমিও সেইভাবে পেরিয়ে গেলাম, গিয়ে তারপরে ওখানে জয়েন করলাম। ওই স্কুলে আমি চাকরি করছি, তো 10 বছর মতো ওখানে চাকরি হয়ে গেল। তো আমার ওখানে যখন মানে আমার মেয়ের, ও যখন ক্লাস 6-এ পড়ে, সেই সময়ে মানে আমি ওই স্কুলে, তখন আমি ওখানে জয়েন ছিলাম, বা ওই স্কুলেই আমি তখন চাকরি করছি। তো সেই অবস্থাতে তখন তো একটা মানে মানে ঝাড়গ্রামের প্রচুর রকম সমস্যা, নানা রকম মাওবাদী আন্দোলন থেকে শুরু করে নানা এরকম কিছু সমস্যার মধ্যে হ্যাঁ কখনো পড়েছেন? অনেক সময় অনেক তো একটা সমস্যা। দুটো শুনি। হ্যাঁ, যখন ওই আগের স্কুলে যখন আমি চাকরি করতাম, চর্চিতা চোরেশ্বর হাই স্কুলে, সেই সময় তো ওখানে মানে অল্প আড্ডা ছিল, কিন্তু 2008 সালের পর থেকে মানে মাওবাদীদের নানা রকম মানে মিছিল বা নানা সময় নানা স্কুল টুল বন্ধ, হ্যাঁ স্কুল বন্ধ হয়ে যাওয়া, যেটা হয় আর কি। তো সেই সময় ওই বন্ধ পড়ে যেত। আচ্ছা, আপনার পরিবার নিয়ে কি, আপনি সেই সময় পরিবার আপনার ওখানেই থাকতো? হ্যাঁ, আমার পরিবার ওখানে থাকতো, আমার ছেলে ঝাড়গ্রাম রাজ স্কুলে পড়তো আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার ছেলের বয়স মানে তখন, মানে ছেলে বড় না মেয়ে বড়? হ্যাঁ, আমি বলছি আমার ছেলেই বড় আর কি। আচ্ছা, হ্যাঁ, ছেলেই বড়। তো আমি যখন এতে গেলাম তখন ছেলে 5-এ পড়ে। আমি যখন মানে বিএড কলেজে চাকরি করতে গেলাম, হ্যাঁ, তখন ও 5-এ পড়ে, আর মেয়ে 1-2 বছর এরকম বয়স হবে আর কি। আচ্ছা আচ্ছা, 1-1.5 বছর এরকম বয়স হবে আর কি। তো যাই হোক, ওখান থেকেও মানে এগ্রিকালচার, বাবুপুর এগ্রিকালচার স্কুলেও পড়তো, মানে সেটা হলো চৈতন্যপুর। হ্যাঁ, চৈতন্যপুরের মানে ওখানে। তো ও যখন মাধ্যমিক পাস হয়ে গেল, আমার এদিকে মানে এসএসসিতে জয়েন করলাম, মানে চর্চিতা, চর্চিতাতে। তো ওকে তখন দেখলাম যে কাছাকাছি কোন স্কুলে ভর্তি করি, সবাই বলছে যে না রাজ স্কুল খুব ভালো স্কুল, তো রাজ স্কুলেই ভর্তি করে দিন। তখন ওই মানে গোপীবল্লভপুর থেকে অনেক বাস টাসগুলো আসতো, তো ওই বাসে করেও ও ক্লাস 10-এ পরে আর কি একাদশে ওখানে ভর্তি করে দিলাম। আমরা সবাই থাকতাম ওই গোপীবল্লভপুর মার্কেটের পাশেই একটা বাড়িতে ভাড়া থাকতাম, সেখান থেকেই আমরা যাতায়াত করতাম আর কি। তো এবার মানে মেয়ে তো যেহেতু ওখানে ক্লাস 6-এ পড়ে, তখন মেয়ে তখন ক্লাস 6-এ পড়ে। তো এইবার সেরকম সময়ে মানে ওই বন্ধ উপলক্ষে মানে কোনো গাড়ি ঘোড়া তত একটা চলতো না, আর বেশিরভাগটাই আমাদের মানে দেখা যেত ওই বালির লরি করে আসতে হতো, বা যেতেও হতো বালির লরি, মানে বন যেহেতু সেই জন্য বালির লরি করে, হ্যাঁ বালির লরি করে মানে যেতে হতো। আর ওই উড়িষ্যার যে গাড়িগুলো, ওই গাড়িগুলো ছাড় থাকতো, যে দূর পথের গাড়ি, তো ওগুলো মানে খুব একটা অসুবিধা করতো না। তো আমরা ওই লরিতে করে কখনো কখনো চলে, কিন্তু তাও আপনাকে স্কুলে যেতে হবে। হ্যাঁ, স্কুলে স্কুল বন্ধ রাখা যাবে না, স্কুল তো বন্ধ রাখা যাবে এটা না, একটা শিক্ষকের, এটা একটা মারাত্মক ব্যাপার আজকের ছিল। দিনে যাই হোক, শিক্ষকদের এটা শেখা উচিত। হ্যাঁ, তো এইবারে যেটা প্রবলেম হয়েছে, আমি আমার মেয়ে ওয়াইফকে মানে ওরা দেশের বাড়িতে আসবে, তো সেরকম সময় আমি স্কুলে বললাম যে ওদের একটু বাসে তুলে দিতে যাচ্ছি, জাস্ট আমি যাব, তুলে দিয়ে আমি চলে আসবো স্কুলে। বলে ঠিক আছে, যান, গিয়ে দিয়ে আসুন। এবারে
যে গাড়িতে তুলে দিয়েছি সেই গাড়িটা সেদিন উল্টে গেছে। এটা একটা সেদিনকার একটা মানে সেই সময়কার একটা খুব মানে অবিস্মরণীয় ব্যাপার আর কি, খুব খারাপ ব্যাপার, সেটা মনে রাখার মতো, খারাপ ব্যাপার হলে মনে রাখার মতো ব্যাপার আর কি। তো সেই সময় সেই গাড়িটা উল্টে গেল, গিয়ে অনেকের পা হাত পা ভেঙে গেল, দু একজন মারাও বোধহয় গেছিলো, সেটা তো আমি অন স্পটে ছিলাম না, আমি জানি না। তো আমার মেয়ের অল্প কিছু চোট হয়েছিল, কিন্তু মেয়ের মার মানে হাঁটুতে অনেক চোট হয়েছিল, অনেক দিন ধরে ট্রিটমেন্ট করে তারপর সুস্থ হলো। আচ্ছা। সেই অবস্থা থেকে তারপর ওই মানে কন্ডিশন হয়ে যাওয়ার পর থেকে ভাবলাম যে না, মেয়েকে এখানে আর রাখা যাবে না। তখন আমি ডিসিশান নিলাম যে এমন একটা মিডিল জায়গা ঠিক করতে হবে যে জায়গা থেকে আমার স্কুল বাঁচবে, আমার দেশের বাড়িও বাঁচবে। তখন ওই কুলগাছিয়া বলে একটা জায়গা আছে, কুলগাছিয়া, আচ্ছা, হ্যাঁ, ওই উলুবেড়িয়া আজকে যেখান লাইন। থেকে, হ্যাঁ উলুবেড়িয়ার ওখানে যে কুলগাছিয়া, আজকের ওই বাড়ি থেকেই আসছি, ওখানেই ফ্ল্যাট নিলাম, নিয়ে আচ্ছা। মেয়েকে ওই বাগনানের ওই বাচ্চাদের স্কুলে ভর্তি করলাম, ওই ক্লাস 6-এ পড়ে এরকম মানে স্কুলে ভর্তি করলাম। আর মানে আমি ওখান থেকে এবার যাতায়াত করতে থাকলাম। কিন্তু তার মানে ফাঁকে মানে আমার যেটা মানে স্মরণে হয়নি, একটা খুব স্মরণীয় ঘটনা ঘটে গেছে। যে যখন ওরকম ঘটনা ঘটছে সেই অবস্থায় মানে আমি ডাইরেক্ট তো মানে আমি ফ্ল্যাট কিনে নিয়ে ফ্ল্যাটে আমি ইন করতে পারিনি। তখন কি হবে, ওই ওখানে শর্টদিয়া বলে একটা জায়গা আছে, আচ্ছা। সেই শর্টদিয়াতে আমি ওখানে একটা বাড়ি নিলাম, ভাড়া বাড়ি। আচ্ছা। তা ওখানে থাকলাম, গিয়ে ওখানে বিবেকানন্দ মিশন বলে একটা ছিল, মানে ওকে ভর্তি করলাম, ও ওখানে পড়াশুনো করতো। তো ঘটনাক্রমে তো ওই জ্ঞানেশ্বরী কাণ্ড, মানে প্রচুর মানুষজন মারা যায়, আচ্ছা, রেলের হ্যাঁ, হ্যাঁ, জ্ঞানেশ্বরী, হ্যাঁ যে জ্ঞানেশ্বরী যে যে কাণ্ড রেল। ঘটে গেল। তো সে গরুর পালের মতো ওখানে বাড়িতে আর কোনো বাড়িতে কোনো লোকজন নেই। আমি এইবারে কি করি, আমাকে তো অন মানে স্পটে সেটা না, কেন হ্যাঁ হয়েছে মানে ওই মানে হয়ে গেছে, ওই প্রচুর লোকজন মারা গেছে, ওই মানে ওই জিনিসগুলো। ওই জ্ঞানেশ্বরী কাণ্ড মানে ওই যে রেল অ্যাক্সিডেন্ট, মানে ও তো রেলের লাইন সব মানে প্রবলেম করে দিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। তো যার জন্যে ওই মানে ওই ঘটনার পরে মানে যে বাড়িতে ঢুকছে তো লোকজন ধরপাকড় করে নিয়েছে, কারাই কাজটা করতে পারে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। লাইনচ্যুত, সেই জন্য ওখানকার যারা সবাই যে ওখান থেকে ওই বাড়ি থেকে সব যে যা চলে যাচ্ছে। এইবারে তো দেখছি যে মানে মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, ওরা তো মানে ভয় পাবে। আর আমি ফোনে যা খবর পাচ্ছি যে না, বাড়ির মালিকও পর্যন্ত, যে বাড়িতে ভাড়া ছিলাম সে বাড়ির মালিকও পর্যন্ত সেখানে নেই, সেখান থেকে তারা পালিয়ে গেছে। আচ্ছা। এবারে আমি সব যাদের গাড়ি টাড়ি আছে ওই গ্রামের তাদেরকে বললাম, ভাই যা পয়সা হয় আমি দেবো, কোনো কথা নেই, আমি আমার যেখানে আমি ভাড়া থাকি আমার দিয়ে আসতে হবে। বলছে না, আমি এই সোজা পথে কোনো রকমভাবে যাওয়া যাবে না, সমস্ত রাস্তাঘাট সব অফ হয়ে গেছে, অন্য পথে আসতে হবে। তা আমি বললাম যেখান দিয়ে পারো ভাই নিয়ে চলো, আমার ওখানে যেতেই হবে। তারপরে কোনোভাবে সে অনেক জঙ্গলের ভেতর দিয়ে ঘুরিয়ে কোথা দিয়ে এনেছে আমার অত এখন আর মানে বলা সম্ভব হচ্ছে না। তো সেই জঙ্গল পেরিয়ে এসে মানে যখন দেখছি, যখন ঘরে ঢুকছি তখন মেয়েটাও কাঁদছে, ওর মাও বসে বসে কাঁদছে। তা পুলিশের লোকজন ছিল, তাদেরকে বললাম যে দেখুন আমি তো এই বাড়িতে ভাড়া থাকি, আমি তো এই স্কুল থেকে যখন খবর পেলাম এই কোনোভাবে মানে আমি পৌঁছে গেলাম, এখন তো ওদের তো এখান থেকে আমার বাড়ি নিয়ে যেতে হবে, ওরা থাকবে কি করে এরকম পরিস্থিতিতে, চারিদিকে মানে মানে প্রচুর তখন প্রবলেম চলছে। সেই অবস্থায় তারপরে মানে ওই শর্টদিয়ারই আবার একটা গাড়ি করলাম, গাড়ি করে সেই গাড়ি থেকে নিয়ে আমরা এতে চলে আসলাম ওই খড়গপুর। খড়গপুর থেকে তারপর কলকাতার বাড়িতে আমরা পাড়ি দিলাম। যাই হোক, এটা একটা মানে ঘটনা। আচ্ছা, আপনার স্ত্রীর কিছু ভূমিকা আপনার জীবনে, এটা আমি হ্যাঁ, আমার স্ত্রীর তো অবশ্যই ভূমিকা মানে আছে। আমি শুনেছি, হ্যাঁ, সেটাই জানতে না চাই। আমার স্ত্রীর ভূমিকা বলতে ও মানে ছেলে মেয়ের দিকে আমার কোনোদিন চিন্তা করতে হয়নি। ফিরে তাকাতে হয়নি, না, মানে সত্যি সংসার মানে মেনটেন করার জন্যে তাদের মুখে মানে কি খাওয়াতে হবে, কি করতে হবে, মানে তাদের কেনাকাটা যা যাবতীয় ব্যাপার, মানে পুরো সংসারটাই কিন্তু বেশিটাই দেখভাল করতো। সত্যি এখানে একটা জিনিস মনে পড়ছে, আমি স্ত্রী। যখন আপনার গল্পগুলো শুনছিলাম যে আপনি এত জনকে পড়াচ্ছেন, সকালবেলা উঠে বাচ্চাদের পড়াচ্ছেন, তারপর আপনি পড়তে যাচ্ছেন, তারপর আপনি স্কুলে চাকরি করছেন, তো আপনাকে তো বাড়িতে সময় দেওয়ার সময় তো থাকছে না। না বাড়ি একদম আমি মানে সময়, কিন্তু বাড়ির তো একটা প্রচুর কাজ থাকে আমরা জানি, তো সেইগুলো সত্যি মানে উনি পাশে থাকাটা হ্যাঁ উনি পাশে থাকার জন্য এটা সম্ভবপর হয়েছে। তো আমার স্ত্রী, আমার ছেলে যে মোটামুটি রাজ স্কুল থেকেও কমপ্লিট করেছে। তা আমি একটু মাঝপথে কথা রেখেই বলি, মানে আমার এদিকে চাকরি অবস্থাতেই তারপর ও যখন মানে 12 পাস করলো ওখান দিয়ে, তখন আমার ছেলে মানে কটিস চার্চ কলেজে পড়ে, ওখানে ও এতে থাকে, ওই মানে
কি বলবো হোস্টেলে থাকে। আচ্ছা। এইবারে দেখা যাচ্ছে যে আমি ওর হোস্টেলে মানে 15 দিন অন্তর বা 1 মাসে বা 1 সপ্তাহ অন্তর যখনই আসি তখনই আমার নিজের বাড়ি আছে কুলগাছিয়া, অথচ আমার নিজের ঘরে ঢোকার সময় পাচ্ছেন। সময় হতো না। আমি যদি ঘরে ঢুকে আবার স্কুলে যেতে চাই তাহলে আমার আর স্কুলে মানে যাওয়া। স্কুলে যেতে পারবো না। আচ্ছা। তখন ওই করতাম, ছেলের কাছে যেতাম, গিয়ে তার টাকা পয়সা যা দেয়া যা কিছু করার করে আমি হাওড়ার স্টেশনে বসে থাকতাম, সেই 2:20 ট্রেন ধরতাম, ধরে গিয়ে আবার খড়গপুর হয়ে আমাকে স্কুলে জয়েন করতে হতো। যখন দেখা যাচ্ছে মর্নিং চলছে আর ওই জায়গাটা প্রচুর গরম জায়গা, হ্যাঁ, গরম এলাকা, ঝাড়গ্রাম। গোপীবল্লভপুর সুবর্ণরেখার চর এলাকা ভীষণ গরম এলাকা, এবং যার জন্য ওরা মানে বেশি সময়, বছরের বেশি সময়টাই ওরা মর্নিং চালাতো। আর মর্নিং চালানো মানেই তো আপনাকে মানে 6:30টার মধ্যে 7টার মধ্যে যেতেই হবে। এবারে সেই 7টার মধ্যে যেতে গেলে আমি কি করব, আমাকে ওই 2:20 ট্রেন ছাড়া আমার কোনো উপায় হতো না। এবার তাতে করে সকালবেলা রাত 2:20 ট্রেন ধরতে? হ্যাঁ, রাত্রি 2:20 ট্রেন। দেখো আমি কখনো হয়তো ছেলের কাছ থেকে রবিবার পড়ে গেল বা একদিন আমি কামাই করলাম শনিবার, সেদিন হয়তো ছেলের কাছ থেকে এসে রবিবার বাড়ি থাকলাম, কিন্তু আমাকে রবিবারে ওই 1টা-1:30টার দিকে যে মানে পুরী প্যাসেঞ্জার, কখনো মানে আপনার স্ত্রী পুরী প্যাসেঞ্জার, ওয়াইফ কখনো রাগ করেনি যে তুমি তো এত কিছু করছো আমার পরিবারের জন্য সময়, মানে আমি জিজ্ঞেস করছি একটু অন্যদিকে গিয়ে, তো কখনো এটা হয়েছে? না 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 না, আমার ওয়াইফ কখনো না, তোমার চাকরির জন্য তুমি চাকরি করো, তোমার চাকরির জন্য যেভাবে, হ্যাঁ আমি এদিকে মানে যা সামলানোর আমি দেখছি, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজ তুমি করে যাও। মানে সাহসটা আপনাকে দেওয়াটা কিন্তু খুব বড় কথা। না, সাহস মানে প্রচুর, মানে আমার ওয়াইফ এদিকে কিন্তু খুব এক্সপার্ট আর কি। আর সংসার চালানো, এই তো নয় আমার ছেলে ওখান থেকে ও কমপ্লিট করলো, অনার্স কমপ্লিট করলো, অনার্স কমপ্লিট করার পরে ও এতে পরীক্ষা দিয়েছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, ওখানে পরীক্ষা দিয়ে ওখানে এমএসসি কমপ্লিট করলো। এবং ওখান থেকে এমএসসি কমপ্লিট করার পর আমি ওকে বললাম যে বাবু তুই নিটের জন্য ভর্তি হ, এমনিভাবে হবে না। বলছে না বাবা আমি এমনি পাস করে যাবো, তুমি দেখো না। তো দেখলাম যে হ্যাঁ সত্যি তাই, ও নিটে এক বলতে 3 টাইম ও নেট লাগালো, 3rd টাইমে ও পিএইচডি নিয়ে নিল। আচ্ছা। কোথায় মানে ও যেটা করেছে আর কি, বেলেঘাটার আইডির নাইসেট থেকেও মানে পিএইচডি কমপ্লিট করলো। ওখান থেকে পিএইচডি কমপ্লিট করার পর মানে ও একটা অল ওয়ার্ল্ড বেসিস বোধহয় একটা পরীক্ষা হয়েছিল দিল্লিতে, দিল্লির কোনো একটা সংস্থা অল ওয়ার্ল্ড বেসিসে একটা মানে ওদের সেই সংস্থা ওদের এক্সামটাকে কন্ট্রোল করেছিলেন আর কি। তো সেখানেও পরীক্ষা দিল, সেখানে 800 জন ওদের মানে টোটাল পিএইচডি হোল্ডার পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 800 জনের মধ্যে আমার মানে পুত্র আর কি ও ফার্স্ট হয়েছিল আর কি। তো যখন ওখানে ফার্স্ট হলো তখন মানে ওকে বলল ওর যে স্যার আর কি, আমি তো প্রথম অবস্থায় নানা করছি যে না আমি জাপান যেতে দেবো না, বাইরে যেতে দেবো না, হ্যাঁ ও যা করবে ইন্ডিয়াতে করবে। তখন এটা আপনার করাটা কিন্তু উচিত নয়, কারণ আপনি হ্যাঁ সে বুঝতে পেরেছি, কিন্তু আমি কতটা গেছেন, কতটা দৌড়েছেন। হ্যাঁ যতটা আমার পক্ষে অনেক বাধা ছিল বা আমি অতটা বুঝিনি যে এই লেখাপড়া বাইরে গিয়ে মানে করে আসতে পারলে তার কি মানে ভালো মন্দ, এত ভাবার তখন সময় আমার ভয় হয়েছে যে আমি ছেলেকে বিদেশে ছাড়বো, কি খাবে, কেমন ভাবে মানে তার দিন কাটবে, এইটাই আমার কাছে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, স্যার আমাকে একদিন ডাকলেন, ডেকে সঞ্জীবন গাঙ্গুলি, উনি বললেন যে কোনো চিন্তা নেই স্যার, আমি বলছি আপনার পুত্র আমারও ছেলের মতো, মানে তার কোনো রকম কোনো অসুবিধা হবে না, ওর কিন্তু ফিউচার অনেক বেটার ফিউচার করে ও দেশে ফিরবে, আপনি ছেড়ে দিন। তখন আমি ওকে মানে ছেড়ে দিলাম। তো ওখানে এটা কোন সাল? এটা গত বছর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আরেকটা জায়গায় আসবো, আপনি তো 3টে সাবজেক্টে মাস্টার্স করেছেন, তো ফিলোসফি তো জানলাম, আর কি কি? হ্যাঁ এডুকেশন পড়েছি। আচ্ছা এডুকেশন, হ্যাঁ হ্যাঁ, আর পরে ইংলিশে একটু করেছি আর কি। আচ্ছা হ্যাঁ, তারপর আর একটা বলা হয়নি, এমফিল ইন এডুকেশনও করেছি, এমফিলও করেছি আর কি। হ্যাঁ, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ থেকে, যেটা মানে ওরা প্রথম বোধহয় অ্যাপিলেশন পেয়েছিল ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ, এবং সেই প্রথম যে অ্যাপিলেশনটা ওরা পেয়েছিল তাতেই আমি মোটামুটি সেই সময় করে নিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, সেটা তাতে আমার কলেজের যারা এমসি আছেন বা মানে
যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলের এমসির পারমিশন সহ আমি ওটা করেছিলাম। আচ্ছা। যদিও আমি তার ইনক্রিমেন্টটা পাইনি, কেউই পাইনি, আচ্ছা। এখন কেসে ঝুলছে আর কি। আচ্ছা, এইটা যে ধরুন আপনার চর্চিতা স্কুলে তো আপনি ছিলেন, হ্যাঁ। এরপরে আর কোনো স্কুলে? হ্যাঁ, তারপরে জেনারেল ট্রান্সফার আমার বোধহয় প্রথম যেটাই হয় সেটাই আমি পেয়ে যাই আর কি। তো আচ্ছা। যাই হোক, জেনারেল ট্রান্সফার চালু হলো, তো তখন আমার মনে হলো যে এতটা দূরের পথ, একটু মানে যাই হোক টাইমের মধ্যে দূরত্ব হোক, কিন্তু টাইমের মধ্যে গাড়ি পেলাম, ঘরে যেতে পারলাম, এইটা যদি হয় তাহলে আমার পক্ষে খুব ভালো। আচ্ছা। তখন আমি মানে টার্গেট করলাম যে কি করা যায়। তো তখন আমি জেনারেল ট্রান্সফারের পরীক্ষায় বসেছিলাম। জেনারেল ট্রান্সফারের পরীক্ষাতে বসে তো দেখলাম যে আমি পজিশান পেয়ে গেছি। ওনারা বললেন যে আপনি পেয়ে যাবেন, আপনি স্কুল চয়েস করুন। তো আমি 5টা স্কুল দিয়েছিলাম। তা 5টা স্কুলের মধ্যে দেখলাম ডুমুরদহ ধ্রুবানন্দ হাই স্কুলটা মানে স্টেশন থেকে নেমেই 5 মিনিটের মধ্যে। তো ওই স্কুলটাই আমি ইয়ে করলাম। এখন কি ওই স্কুলেই আছে? এখন ওই স্কুলে কত বছর হলো? ওখানেও 10 বছর, 14 সালে আমি গেছি। তো মানে ওখানে আপনি কি মানে শিক্ষক হিসাবে কি? হ্যাঁ, আমি এডুকেশন সাবজেক্টের টিচার হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, education যেটা আমি কল্যাণী থেকে মানে এডুকেশনে মাস্টার্স করেছি। আচ্ছা। ওই এডুকেশন সাবজেক্টের টিচার হিসাবে আমি প্রথম যেটা এসএসসিতে জয়েন করলাম সেটাও এডুকেশন সাবজেক্টের টিচার হিসাবে, মানে সেই সাবজেক্টের টিচার হিসাবেই আমি এখানে জেনারেল ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছি। এখন অ্যাট প্রেজেন্ট এখানেই আসি। কিন্তু ঘটনাক্রমে আমার আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেছে। মানে পূর্বের স্কুলে যখন আমি চাকরি করতাম, সেই সময় চাকরি করতে করতে ওখানে নানা সময়ে নানা রকম চাঁদা আসে। তো যাই হোক, তো ওখানে একটা মানে আশ্রম টাইপের আছে, বুঝলেন। তো সেই আশ্রমের মানে গিরিধারী মহারাজ আর কি, গোবর্ধন মহারাজ। আচ্ছা। তো সেই গোবর্ধন মহারাজের আশ্রমের মানে ফুটবল প্রতিযোগিতা হয়। তো এইবারে তো ওনারা চাঁদা দিয়ে গেলেন আমাদের কিছু স্যার ম্যাডাম, এত টাকা চাঁদা দেয়া যাবে না। এবার সেই চাঁদা দেয়া যাবে না এই উপলক্ষে তো মানে গণ্ডগোল, মানে কেউ দিচ্ছে না, এবারে আমাকেও দিচ্ছে না, আমিও দেয়নি। এবারে ওনারা বললেন যে যদি চাঁদা না দেবেন তাহলে স্কুল করতে দেব না। এবার রাস্তায় সব স্যার ম্যাডামদের মোটর সাইকেল ধরেছেন আর একটা করে মানে গুল পেরেক সব পেতে মেরে দিয়েছে। আচ্ছা, এটা কি চর্চিতাতে? হ্যাঁ, চর্চিতাতে। মানে ওই মোটর সাইকেল সব রাস্তাতে পড়ে আছে। আমি তার কিছু আগে আমি বেরিয়ে গেছি। আমাকে কয়েকজন যখন মানে বের করলো, বলছে কি ব্যাপার, চাঁদা দেননি কেন? আমি তখন বললাম যে না, চাঁদা তো অবশ্যই দেবো, আমাদের মিটিং হোক, মিটিংয়ে যেটা ফাইনাল হবে আমি দিয়ে দেবো, আমি না করিনি। তো আমি দেখলাম যে না, আমার আর কোনো সমস্যা কিছু হয়নি। তো সেভাবে আমি রয়ে গেলাম। কিন্তু পরেই মানে স্কুল আওয়ার্সের যখন সময় হয়ে গেল, তখন গিয়ে দেখছি যে গেটের সামনে সব বড় বড় বেঞ্চ সব দাঁড় করানো আছে। বেঞ্চগুলো সব মানে সব সাজিয়ে গেটের সামনে রেখে দেওয়া হয়েছে। স্কুল করতে দেয়া হবে না, চাঁদা আগে দিতে হবে তারপরে। এইবারে সেইটাকে কেন্দ্র করে বিরাট গন্ডগোল। তারপরে তো মানে কিরম চাঁদা, মানে কতটা চাঁদা চেয়েছিল? না, ওরা 1001 টাকা করে বোধহয়। মানে এটা 2000 কোন সালে? হ্যাঁ, এটা মানে আমার সালটা ঠিক মনে পড়ছে না। মানে তো অনেক, তখন 1000 টাকার ভ্যালুটা অনেকটাই। হ্যাঁ, অনেকটাই, মানে ওই 10-11 সাল টাল এরকম হবে। হ্যাঁ, তাহলে তো অনেকটাই। হ্যাঁ, তো যাই হোক, এবারে তারপর দেখা গেল যে আমাদের টিচারদের মধ্যে থেকে এমসিকে করলো যে যেভাবেই হোক মানে প্রশাসনের লোকজন চলে গেলেন, কি মানে ওরা যারা আপত্তি করেছিল তাদের অনেককেই তুলে নিয়ে চলে গেলেন। এই অবস্থাতে তো একটা খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেল। তারপরে পানিশমেন্ট হিসাবে আমাদের সকলকেই মানে 5001 টাকা করে দিতে হয়েছে। হ্যাঁ, পানিশমেন্ট হিসাবে। এবারে মানে কি করা যাবে, যে না আপনি আপনারা দেননি, যেহেতু মানে মিলিতভাবে এসে বলা হয়েছিল, হ্যাঁ, তো আপনারা সেই সামান্য 1000 টাকা বা 1001 টাকা করে চাঁদা দেননি, এই তারপরে এটা নিয়ে কেন থানা বা এই সব কিছু কেন কড়াকড়ি হলো, এটা ঠিক হয়নি। তো পানিশমেন্ট হিসাবে আমাদের সবাইরই 501 টাকা করে দিতে হয়েছিল। এটা একটা 501 টাকা না 5000? এই 5001 টাকা করে। মানে এটা একটা খুব মানে খুব দাগ কাটার মতো ব্যাপার। তো সেটা যেমন একটা ঘটনা ঘটেছিল। তো তারপরেও আরও মানে সেই বিষয়কে কেন্দ্র করে স্কুলের নানা রকম মানে প্রবলেম ইত্যাদিকে কেন্দ্র করে আমাদের মানে বন্দি থাকতে হয়েছিল। আমাদের 6টা পর্যন্ত স্কুলে তালা মারা অবস্থায়, 6:30 পর্যন্ত কেউ বাইরে বেরোতে পারেনি, আমাদের স্টাফ রুমে তালা মারা হয়ে গেছিলো।
এইবারে আমার মনে আছে কোনো একটা স্টুডেন্টকে আমি বলছি যে বাবা তো আমাদের তো বাইরে তো মানে যেতে হবে, পায়খানা পেচাব নানা কিছু প্রবলেম থাকতে পারে, বিশেষত বাথরুমে যাওয়ার ব্যাপার থাকতে পারে, ম্যাডাম স্যারেরা আছেন, তোরা এরকম করিস না, তোরা একটু দেখ, আমাদের একটু খোলার ব্যবস্থা কর। তো আমার মানে মনে এখানে আছে- ছাত্রছাত্রীরাও এর মধ্যে, মানে স্কুলের ছাত্ররাও এর মধ্যে ছিল? না, ছিল না। প্রাক্তন ছাত্রদেরকে আমি ফোন করছি আর কি, হ্যাঁ, মানে ওদের থেকে ওরা যদি কিছু হেল্প ওরা যদি কোনো রকম হেল্প করতে পারে কিনা। তা দেখলাম যে হ্যাঁ, প্রাক্তন ছাত্ররা তারা ঝাঁপিয়ে পড়লো, তারা ঝাঁপিয়ে এসে তারা তাদেরকে বোঝালো যে না, এতটা করা যাবে না, স্যারেদের আগে ছাড়তেই হবে, আর না হলে তো মানে অনেক রকম অসুবিধা আছে, বাথরুম টাথরুম এইসব ব্যাপার রয়েছে। তারপরে ওনারা আসলো, গ্রামের আরও মানে বিশিষ্ট মানুষজন আসলেন, এসে আমাদেরকে উদ্ধার করলেন। তো এরকম পরিস্থিতির মধ্যেও আমাদের একটা সময় পড়তে আচ্ছা, হয়েছে। আরেকটা জায়গা আসি, আপনি তো বহু বছর ধরে শিক্ষকতা করছেন, তো এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে আপনি কি দেখেন, মানে একটু কি মনোসংযোগের অভাব? আমাদেরও মনোসংযোগ খুব একটা ভালো না, তাও এখন কি এই যে এখনকার দিনের এত কিছু মানে চলে আসছে, স্পেশালি মেট্রো সিটিগুলোতে, বা এখন গ্রামের দিকে ওদের হাতে মোবাইল টোবাইল সবই আছে, এবং অনলাইনে যেরম কিছু দেখতে পাচ্ছে, গেম খেলতে পারছে, তো সেগুলো কি ওদের পড়াশুনোকে? হ্যাঁ, মানে একটু disturb মোবাইল কিন্তু মানে প্রতিটা ছাত্রছাত্রীদের কাছে মানে কাল হয়ে গেছে পড়াশুনোর ক্ষেত্রে বিশেষত। আচ্ছা, আচ্ছা। তো তো এখন সেরম যদিও মনোসংযোগ যদিও দেখেন? মোবাইলের মানে পজিটিভ নেগেটিভ দুরকম Positive দিক তো আছে আছে প্রচুর। হ্যাঁ, পজিটিভ সাইডটা অনেক বেশি আছে, বেশি আছে। কিন্তু এখন ওই 9-10 যাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডে যেসব ছেলে মেয়ে, তারা তো আর এত একেবারে ছোট যারা শৈশবের এইসব বাচ্চা, এরাও হয়তো মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, নানা রকম গেম খেলা থেকে শুরু করে নানা রকম কার্টুন টাটুন দেখা ইত্যাদি। কিন্তু ওইটা দেখতে গিয়েও সেটা যেমন তারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যায়, ওরা তো বোঝে না এটা যে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, এটার দ্বারা আমাদের হ্যাঁ, ক্ষতি হতে পারে, এটা তো ছোট বাচ্চারা বোঝে না। কিন্তু শৈশবকাল মানে পেরিয়ে যারা কৈশোরে আসছে, কৈশোর বা যৌবনে যারা মানে পদার্পণ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু জানে যে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তাদের ওই বয়স বা ওই সময় তাদেরকে বাধ্য করাচ্ছে মানে মোবাইলের কোনো না কোনো মানে তাদের সময়কার কিছু দেখার জন্য তাদেরকে বাধ্য করাচ্ছে, এবং তারা মোবাইলমুখী হয়ে যাচ্ছে। তারা মানে দেখছে যে আমরা হাতের কাছে অতি সহজে যা কিছু পেয়ে যাচ্ছি, আমরা আমাদের বিনোদনের মানে অনেক কিছু জায়গা আমরা এখানে পেয়ে যাচ্ছি, তার বিনোদনের জায়গা যদি আমরা এখান থেকে পাই, তাহলে এটাকে ছাড়বো কেন? তো যাই হোক, সেটার তো প্রতি ওরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ওইভাবেই ওরা বেশিটাই মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু ওদের পজিটিভ দিক যেটা ওদের পড়াশুনো পারপাসে যেটাকে বেশি ওদের কদর দেওয়া দরকার, সেটা কিন্তু ওরা মানে মনের অজান্তেই ওরা মানে সেটার থেকে মানে সরে গিয়ে খারাপ দিকটার দ্বারা চেষ্টা করছেন? না, আমরা মানে চেষ্টা করি যখন ক্লাস হয়, হ্যাঁ, যখন ক্লাস হয় তখন আমি ওদেরকে মানে বলি যে তোরা শোন, তোদের যেটা ভালো দিক, যেটা মোবাইল গুগল থেকে যেগুলো নেয়ার মতো জানার মতো বিষয়গুলো তোরা জান, কিন্তু বাকিটা তোরা বইমুখী হ, তোরা পড়াশুনো কর, পড়াশুনোর মধ্য দিয়ে যেটা আসবে মোবাইলের মধ্য থেকে সেটা আসবে না। মোবাইল কিন্তু আমাদের ক্ষতি করে অনেক পজিটিভ দিকের মানে জিনিস নিয়েও যখন মোবাইল আমরা ঘাঁটাঘাঁটি করব, সেখানেও কিন্তু মানে মোবাইল আমাদের মানে ব্রেনে ক্ষতি করে বা আমাদের শারীরিকভাবে ক্ষতি করে আর কি। তো আমরা বই থেকে যেটা পাবো সেটা কিন্তু অনেক ভালো, বইপত্র পড়াশোনা এর উপরে কোনো কিছু নেই। তা চেষ্টা করি যতটুকু, যারা শোনে, কেউ বা শোনে না, এরকম অবস্থা। হ্যাঁ, তো এটা তো থাকবেই, সব ধরনের স্টুডেন্ট থাকবে। তবে অরুণবাবু একটা কথা বলি, আমরা একদম শোয়ের শেষের দিকে এসেছি, তো একটা জিনিস আমি জানতে চাই যে আপনি তো যে সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন, যে লড়াইয়ের মধ্যে হাসি মুখে বললেন, আমার সবচেয়ে ভালো লাগলো, কিন্তু অবশ্যই সেটা তো খুব একটা সহজ ছিল না, নিশ্চয়ই না, অনেক কঠিন ছিল, কিন্তু আমাকে মানে সহজ করে নিতে হয়েছে। যে এই যে এটার মধ্যে দিয়ে গেছেন, অনেক ছেলে মেয়ে আজকালকার দিনে এইগুলোর সামনে, যে জন্য আমার এই শোটা, যে এমন মানুষের গল্প বলবো যে যা নিয়ে আসবো এবং তাদের গল্পগুলো জেনে ইন্সপিরেশন যদি পায়, তো আপনি ওই মুহূর্তে, যে মুহূর্তে মনে হচ্ছে আর পড়াশোনাটা মনে হবে না, কিন্তু ঘুরে দাঁড়াচ্ছি, এরম অনেক ছাত্রছাত্রী এইটাও প্রবলেমে পড়ে, তো তাদেরকে আপনি কি বলতে চান যে কিভাবে মাথা ঠান্ডা রেখে ঘুরে দাঁড়ানো যেতে পারে? যে কোনো পরিস্থিতিতেই তো ঘুরে দাঁড়ানো যেতে পারে, আপনার জীবন থেকে আমি জানতে পারছি, তো সেটা কিছু বলে আপনি যদি আমাদের শোটা শেষ করেন। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে যে আজকের দিনের ছেলে মেয়েদের কাছে যেটা বড় মানে প্রবলেম, সেটা হচ্ছে তাদের চাকরিতে জয়েন করতে না পারা। মানে ওরা দেখছে যে আমরা মানে পড়াশুনো করছি, অথচ মাঝপথে আমরা মানে চাকরিতে পড়াশুনোর শেষে
কিছু না কিছু একটা যদি না পেলে আমাদের কি হবে। তো দেখা যাচ্ছে যে আজকের সমাজ ব্যবস্থা যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বেকারত্ব। এই বেকারত্বটা মানে যতটা বেশি পরিমাণে ওরা পাস করছে তার তো একটা মানে নির্দিষ্ট লেভেলে যদি 10% বা 20% একটা কোনো না কোনো কাজের মধ্যে যদি তারা ঢুকে যেতে পারে তাহলে তো তাদের আনন্দটা অনেক বেশি হয়, তারা পড়াশোনাটাকে তাহলে পড়াশুনোর মতো ভাবে নিতে পারবে আর কি। কিন্তু সেইটা না পারার জন্য ওদের মানে পড়াশুনো থেকে খানিকটা বৈমুখ হয়ে যাচ্ছে। তবু তার মধ্যে থেকেও আমি তাদেরকে জানাই যে দেখ যে আজকের দিনে এসএসসি সমস্যা, তো এসএসসি সমস্যায় তো যাই হোক যে এসএসসি চাকরি যে আমার করতেই হবে এমন কোনো কথা নেই। তাহলে আমার মানে টার্গেট করতে হবে যে এসএসসি আমার হচ্ছে না 10 বছর বা 5 বছর হবে না, এটা মাথায় রেখে আমি অন্য কি চাকরিতে জয়েন করতে পারবো। হাজারো রকম চাকরির ব্যবস্থা আছে, সেরকম জায়গা সেরকম চাকরির মানে অপশান বেছে নিয়ে সেইভাবে তোমরা চেষ্টা করো, তাহলে দেখবে তোমরা কোনো না কোনো মানে চাকরি পাবেই পাবে। তো আমার অনেক ছেলেমেয়েরা এসছে বলছে স্যার মানে কি করব এখন তো এসএসসি তো অনেক বছর তো প্রায় বন্ধই হয়ে আছে, সেই 11 বছর ওই 11 সালের মানে সেই পরীক্ষা হয়েছে তারপর থেকে তো আর কোনো রকম পরীক্ষা হচ্ছে না। তো সেই 11 সালের পরীক্ষায় 16 সালে যারা পেরো তারাও তো সমস্যায় পড়েছে। তো যাই হোক কি করবো স্যার। তো তাদেরকে বলি যে দেখ তোদের যা ব্রেন আছে আমি বলছি এরকম জোর দিয়ে যে আমি বলছি তোরা কিন্তু পাবি। তো কি কি পরীক্ষা দেবো, তা আমি যখন বলছি তাদের মনে খুব উৎসাহ যে না স্যার বলছেন তাহলে কিছু একটা হবে। আমি বলি তোরা সবাই ব্যাংকমুখী হও, ব্যাংকের চাকরির জন্য তোরা ট্রায়াল নে, ব্যাংকের চাকরির জন্য তোরা ট্রেনিং নে, তোরা অনায়াসই পাবে। আমার অনেক ছাত্রছাত্রীদের মধ্যে তারা ব্যাংকিং চাকরিতে জয়েন করেছে এবং পরে আমার সঙ্গে দেখা করে গেছে বা স্কুলের স্যার ম্যাডামদের সঙ্গে দেখা করে গেছে যে স্যার আপনি বলেছিলেন বলে আমরা ওই সাইটে গেছি এবং ওই ব্যাংকিং চাকরিতেও আমরা জয়েন্ট হতে পেরেছি। এটাই ভালো লাগছে যে না আমাদের সবসময় একমুখী হলে হবে না, আমাদের যখন যেটা প্রবলেম হবে সেটার থেকে সরে গিয়ে অন্যদিকে আমাদের দেখতে হবে অন্য কি আমরা করতে পারি। তা আমি তাদেরকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে আছে কিছুদিন আগে তো করোনার প্রবলেম হয়ে গেছে, যে সময় করোনার পিরিয়ড চলেছে সেই সময় তো আমি ঘরে বসে অনলাইনে ক্লাস আমি করাতাম। তো নিজেটা বেশি বলা উচিত নয়, অনলাইন ক্লাসে বোধহয় আমার সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল। মানে যত সব স্যার ম্যাডামরা পড়াতেন মানে আমার মনে আছে তো আমার মানে স্কুলের একজন স্যার মানে দেবকুমার বাবু আর কি, উনি দেখতেন যে অরুণবাবুর সবচেয়ে বেশি স্টুডেন্ট মানে ক্লাস করছে। তা উনিও কখনো কখনো বলেও ফেলেছেন যে না অরুণ স্যারের সবচেয়ে বেশি মানে ক্যান্ডিডেট আর কি ওনার ক্লাসে জয়েন করেন আর কি। তো যাই হোক ওনার সাবজেক্টে কেমন রেজাল্ট হয় দেখি। তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে মানে পরে আমি পরপর 2 বছর প্রায় আমি কোনো বছরে 10 জন, কোনো বছর 16 জন অ্যাবাভ 90-র উপরে যারা নম্বর পায় আমার বাবা মায়ের মানে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি পুরস্কার করি। আমার ছেলে মেয়েদের বলা আছে যে আমার সাবজেক্টে যারা 90 অ্যাবাভ পাবে তাদের প্রত্যেককেই আমি 11-এ যারা থাকবে বাবার উদ্দেশ্যে দেব, আর যারা 12-এ পাস করবে মায়ের উদ্দেশ্যে আমার স্মৃতি পুরস্কার আমি দেব। তা তোমরা সেটা মাথায় রেখে দিও। আমি 16 জনকে গতবারে যে অ্যানুয়াল মানে ফাংশান হয়েছে সেই অ্যানুয়াল ফাংশানে আমি 16 জনকে গুনে গুনে আমি প্রাইজ দিতে পেরেছি এবং খুব খুশি হয়েছি, নিজের দিক থেকেও ভালো লেগেছে যে না আমি কথা রাখতে পেরেছি। ছেলেমেয়েরা আমার কথা রেখেছে, তারাও সাহস করে মানে ভালো নম্বর পেয়ে দেখিয়ে দিয়েছে। এটা খুব ভালো লাগার জায়গা আছে। তবে এখানেও একটা ব্যাপার আছে যে মানে আমার সাবজেক্টে এতজন এত বেশি প্রাইজ পেয়ে যাচ্ছে, অন্য সাবজেক্টগুলো মানে তাদের সাবজেক্টে এত বেশি পাচ্ছে না, সেটাও হয়তো মানে মনে হয় যে না আমার বোধহয় এরকম মানে এটা না করলেই ভালো। মানে পাশাপাশি আমার সাবজেক্টে এতজন পেয়ে যাচ্ছে, অন্য সাবজেক্টে 16 জন পাচ্ছে না, 2 জন পাচ্ছে কি 3 জন পাচ্ছে বা এরকম পুরস্কার সিস্টেম নেই, তাহলে আমার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বা আমার এই ধরনের কিছু না করাই ভালো। কিন্তু ছেলেমেয়েরা কেন জানি না আমার কথা কিন্তু ওরা খুব শোনে, ওরা মনে প্রাণেই আমি বলছি মানে ওরা আমার কথা শুনবেই। এবং মানে 11-12-এর ছেলেমেয়েরা এই গত পরশু দিনকের একটা ঘটনা, মানে ওরা এসে একটু দুষ্টামি করেছে, তা আমি ওদেরকে আমি শুধু বলে এই তোদের নামগুলো আমি লিখে রাখছি, ভয়ে পরের দিন আর স্কুলে আসেনি। আচ্ছা, শুধু আমি ওদেরকে বলেছি যে তোদের নামগুলো আমি লিখে রাখছি আর তোদের গার্জিয়ান কল হবে। হ্যাঁ,
শুধু এইটুকুই বলেছি, আর বাড়তি কোনো কথাই আমি বলিনি। তো পরের দিন টোটালি অ্যাবসেন্ট। তারপর ফোন করছি, বলছে স্যার ভয়ে যাইনি, আপনি আবার কোথায় কি করবেন কি বলবেন, বাবাকে ডেকে আবার বাবাকে সব মানে বলবেন জানাবেন, ওই জন্যে আমরা ভয়ে যাইনি। যাই হোক স্যার, পরের দিন থেকে আর কোনো রকম অসুবিধা করবো না, আমরা ঠিক ঠিক ক্লাস করবো। মানে যাই হোক, সবার ক্লাসে সমানভাবে, সব টিচারকে সমানভাবে এটাই আপনি গুরুত্ব বোঝানোর দিতে চেষ্টা হবে। করুন ওদের। আমি ওটা ওদেরকে এটাই বুঝিয়েছি যে সব টিচারকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। ইনি ভালো পড়ান, উনি খারাপ পড়ান, এইসব নয়। টিচারের মধ্যে কোনো ক্লাসিফিকেশান রাখা যাবে না। সব টিচারকেই সমানভাবে গুরুত্ব দিয়ে যিনি যেমন পড়ান তার কাছ থেকে তেমনভাবে তোমরা নেওয়ার চেষ্টা করবে। এই পর্যন্ত আজ মানে আমার এখানেই সত্যি খুব আমি ভালো সমাপ্ত করলাম আর কি। আবার যদি কোনোদিন সুযোগ হয় তখন আবার এরকম মুখোমুখি হওয়া যাবে। আচ্ছা অরুণবাবু, সত্যি আমি বলি খুব ভালো লাগলো, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আপনার কথা শুনতে শুনতে। তো যেটা আমার মনে হলো যে আপনি শুধু এই নিজের সংগ্রামটা লড়েছেন তা নয়, অনেকের সংগ্রাম লড়ার জন্য আপনি এখনও কাজ করে যাচ্ছেন, এবং শিক্ষকতার মতো যে একটা অকুপেশানে আপনি রয়েছেন, পেশাতে, এবং সেই পেশায় থাকলে তো এর থেকে বড় সমাজে সত্যি কাজ হয় না কোথাও কোথাও একটা, আমার মনে হয়। তো আপনার এই লড়াইটা, আপনার এই কাজটা আপনি চালিয়ে যান, এবং আমি চাইবো যে আপনি আবার আসুন। আপনার অনেক গল্প শোনা আজকে হলো না, এবং আপনার ছাত্রছাত্রীদের কাছেও আপনার এই গল্পগুলো যে তারা হয়তো জানে না, আপনার এই জার্নিটার গল্প পৌঁছে যাবে আশা করি, এবং অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তো অসংখ্য ধন্যবাদ অরুণবাবু আপনার এখানে আসার জন্য। থ্যাংক ইউ।